তোমরা কি কথা শুনতে পাচ্ছ? সাউন্ড? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? সাউন্ড? যারা লাইভে আছো একটু কাইন্ডলি জানাবা যে সাউন্ড ক্লিয়ার কিনা। দেখো, আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। সবাই একটু বই এবং খাতা কলম নিয়ে বসবা। আচ্ছা, তাহলে দেখো, আমরা শুরু করি আমাদের ক্লাস। আমি ডাক্তার অরূপ, মেডিডিমার্স মেডিকেল ভর্তি কোচিং এর পরিচালক। আজকে তোমাদের এই ফ্রি ক্লাস বা লাইভ ক্লাস নিয়ে আসছি। যারা মেডিকেল ভর্তি ইচ্ছুক, যারা মেডিকেলে কোচিং করতে চাও, যাদের স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া, তাদের জন্য শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারটা অনেকেরই চ্যাপ্টারগুলো পড়া নাই। তো যেন দ্রুততম সময়ের মধ্যে তোমরা চ্যাপ্টারগুলো রিভিশন দিতে পারো, কারণ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কিন্তু মেডিকেল পরীক্ষা যেহেতু ফুল সিলেবাস হবে, তাই এই চ্যাপ্টারগুলোও গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রাণীবিজ্ঞানে 1 থেকে 5, 7 এবং 11 এই 7টা অধ্যায় ছিল শর্ট সিলেবাসের ভেতরে, এবং ফুল সিলেবাসের মধ্যে 6 আছে, 8 আছে, 9, 10 এবং 12। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা আস্তে আস্তে বাকি চ্যাপ্টারগুলো ক্লাস নেব। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিবা, তারাও যাতে ক্লাসে জয়েন করে, এবং তোমরা নোট নিয়ে বসবা, খাতাগুলো নোট করবা। আমি যেভাবে পড়াবো, যে টপিকসগুলো পড়াবো, আশা করি এইগুলো পড়লে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে বাকি আর কিছু পড়তে হবে না। এবং আমরা ধারাবাহিকভাবে তোমাদের, যেহেতু বিগত 2 বছরে বায়োলজিতে প্রশ্ন অনেক কঠিন হচ্ছে, অন্যান্য রাইটারের প্রশ্ন থেকে প্রশ্ন আসতেছে, আমরা তোমাদের ধারাবাহিকভাবে প্রাণীবিজ্ঞানে আলিম স্যার, মাজেদা ম্যাডাম, উদ্ভিদ বিজ্ঞানে আজিবুর স্যার, আলিম স্যারের বইয়ের উপর এক্সট্রা ইনফোর যে ক্লাস, এই ক্লাসগুলো আমাদের মেরিডিমার্স কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি ক্লাস নেওয়া হবে। তোমরা ক্লাসগুলো সবাই অ্যাটেন্ড করবা। আর আমরা খুব দ্রুতই তোমাদের জন্য পরীক্ষার আয়োজন করব। আমাদের যে উচ্ছ্বাস গ্রুপ আছে, এখানে ইন্টার পরীক্ষার আগে আমরা একটা রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়েছিলাম। অনেকেই তোমরা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছো, অনেক ভালো করছো। আমরা অ্যাডমিশনেও এরকম একটা রুটিন করে দেবো, এবং রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া হবে। তো আসো দেখো যে জুলজি চ্যাপ্টার 6, প্রাণীবিজ্ঞান 6, বর্জ্য এবং নিষ্কাশন, বা আমরা সোজা ভাষায় বলতে পারি রেচনতন্ত্র, বৃক্ক নিয়ে আলোচনা। তো দেখো, এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা প্রথমে একটু আলোচনা করি যে একটু পুরাতন পড়ায় ফিরে যাই। পুরাতন পড়া বলতে তোমাদের তোমরা একটু অ্যান্সার দাও, 2 একটা কথা আমি একটু পুরাতন চ্যাপ্টার থেকে বলে নিই, তারপরে আমি শুরু করব। যে আমরা পরিপাক অধ্যায়ে তোমরা পড়ছো, আমরা পড়াইছি যে আমরা কয় ধরনের খাবার গ্রহণ করে থাকি, এর মধ্যে কোন কোন খাবারের বিপাকের বা পরিপাকের প্রয়োজন হয় এবং কোনটার প্রয়োজন হয় না। এটা আমরা পড়ছি। তোমরা যারা লাইভে আসো, তোমরা একটু অ্যান্সার করো, চেষ্টা করো যে যে আমরা কয় ধরনের খাবার খাই, এর মধ্যে কোন কোন খাদ্যের প্রয়োজন
পরিপাকের দরকার আছে, কোন কোন খাদ্যে পরিপাকের দরকার নাই, তোমরা একটু কমেন্টে জানাবা। তো দেখো আমি একটু শুরু করি। আমরা জানি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, পানি, খনিজ লবণ, ভিটামিনস, এই 6 ধরনের খাবার আমরা কি খেয়ে থাকি, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তারপরে পানি, খনিজ লবণ, ভিটামিন, এই 6 ধরনের খাবার আমরা খেয়ে থাকি। তো এই 6 ধরনের খাবারের মধ্যে এই যে মনে করো এই 3টা খাবার, পানি, খনিজ লবণ আর ভিটামিন, এই 3টা খাবারে কোনো পরিপাকের দরকার হয় না, কারণ আমাদের কোষ হচ্ছে এই খাদ্যগুলো সরাসরি গ্রহণ করতে পারে, ঠিক আছে। কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, এই খাবারগুলো কি আমরা জটিল আকারে বা বড় আকারে, বা আমরা এটাকে বলতে পারি পলিমার, অনেক বড় অণু গ্রহণ করি, যেটা আমাদের কোষ কর্তৃক গ্রহণের ক্ষমতা নাই। তো এইটাকে বিপাক ক্রিয়ার মাধ্যমে ভেঙে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র একক বা গাঠনিক একক বা মনোমারে পরিণত করি, তারপরে এগুলো হচ্ছে আমাদের কোষ এখানে গ্রহণ করতে পারে। তো এর মধ্যে আমরা জানি কার্বোহাইড্রেট কে ভাঙলে আমরা শেষ পর্যন্ত কি পাই, গ্লুকোজ, বা আমরা বলতে পারি মনোস্যাকারাইড। কার্বোহাইড্রেটকে ভাঙলে পাওয়া যায় মনোস্যাকারাইড, প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড, আর লিপিডকে ভাঙলে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তো এই 3 ধরনের খাদ্যকে বিপাক করলে বা পরিপাক করলে আমরা এই 3 ধরনের কি ক্ষুদ্রতম গাঠনিক এককগুলা পেয়ে থাকি। তো এই চ্যাপ্টারে দেখো আমরা পড়তেছি যে বর্জ্য পদার্থ, তাই না, এক্সক্রিটরি প্রোডাক্টস। তো এই চ্যাপ্টারে বা এই টপিকসে আমরা কোন ধরনের খাদ্য নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন, কারণ প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড পাই। কেন প্রোটিন জাতীয় খাদ্য নিয়ে বলবো, কারণ আমরা জানি প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়, আর এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে দেহ থেকে বাইরে বের করার প্রক্রিয়াকে আমরা বলি রেচন, ঠিক আছে। তো দেখো যেটা আমি বললাম যে প্রোটিন, দেখো যেটা বললাম যে প্রোটিন, এই প্রোটিন জাতীয় খাদ্য, এই প্রোটিন জাতীয় খাদ্যকে যে ভাঙে তাকে আমরা বলি প্রোটিয়েজ এনজাইম, তাকে আমরা বলি প্রোটিয়েজ এনজাইম, বা এটাকে আমরা আবার বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিয়েজ এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম। তো এই প্রোটিয়েজ এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা কি হচ্ছে, প্রোটিন ভাঙতেছে, ভাঙলে আমরা কি পাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। এটাকে অ্যামাইনো অ্যাসিড আমরা কেন বলতেছি, দেখো এটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড কেন বলতেছি, এই অ্যামাইনো অ্যাসিড বলার কারণ কি, এই কার্বন যুক্ত একটা যৌগ যার 4টা হাত, এই 4 হাতে একটাতে থাকতেছে COOH, একটাতে থাকতেছে অ্যামিনো মূলক, একটাই থাকতেছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে আর। এই আরটা হচ্ছে কি পরিবর্তনশীল, এই আর হাইড্রোজেন হতে পারে, এখানে CH3 হতে পারে, CH2OH হতে পারে, মানে এই আর মূলকের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড হবে। কারণ আমরা জানি প্রকৃতিতে 28 প্রকার, প্রকৃতিতে 28 টাইপের বা 28 প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, প্রকৃতিতে 28 প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যার মধ্যে এই 28 প্রকারের মধ্যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে, এই 28 প্রকারের মধ্যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন গঠন করে। এই 28 প্রকার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে
20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন গঠন করে, ঠিক আছে, প্রোটিন গঠন করে। তাহলে দেখো এই অ্যামাইনো অ্যাসিড বলার কারণ যে কার্বনের একপাশে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড মূলক, একপাশে অ্যামিনো মূলক। দেখো অ্যামিনো মূলত কি আছে, তাহলে এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন। তার মানে এই প্রোটিন জাতীয় খাদ্য ভাঙলে আমরা নাইট্রোজেন পাবো, কারণ কার্বোহাইড্রেটে গ্লুকোজ, ওখানে কোনো নাইট্রোজেন নাই। তাহলে এই যে আমরা প্রোটিন জাতীয় খাবার বিভাগ করলাম বা ভাঙলাম প্রোটিয়েজ এনজাইমের সাহায্যে, আমরা পাইলাম অ্যামাইনো অ্যাসিড। এবার আসো এই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা ভাঙবো। এবার আমরা এই অ্যামাইনো অ্যাসিডটাকে ভাঙবো। দেখো এই অ্যামাইনো অ্যাসিডটাকে ভাঙবো আমরা কিভাবে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হবে যকৃতে। কোথায় হবে, যকৃতে। এবং সাহায্য করবে কে, ডিঅ্যামাইনেজ এনজাইম, ডিঅ্যামাইনেজ এনজাইম। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত, এই অ্যামাইনো অ্যাসিড পাইলাম, এখান থেকে আমরা ডিঅ্যামিনেশন প্রক্রিয়া ঘটাবো। ডিঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন কি, তোমরা ডি কার্বক্সিলেশন পড়ছো, তোমরা পড়ছো ডি কার্বক্সিলেশন, কোন একটা যৌগ থেকে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মূলক অপসারণ, এটাকে আমরা বলি ডি কার্বক্সিলেশন। ঠিক এরকম হচ্ছে ডিঅ্যামিনেশন, মানে কোন একটা যৌগ থেকে এই যে অ্যামিনো যে মূলক আছে, এই অ্যামিনো মূলক অপসারণ। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড থেকে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে যদি আমরা ডি অ্যামিনেশন ঘটাই, তাহলে এখান থেকে তৈরি হবে একটা হচ্ছে কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড প্লাস এই অ্যামিনো মূলকটা অপসারণ হয়ে যাবে, কিটো অ্যাসিড তৈরি হবে। এবং এই যে আমরা অ্যামিনো মূলক পাইলাম, এই অ্যামিনো মূলকটা অপসারিত হয়ে গেল এই যৌগ থেকে। তাহলে যেহেতু এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটা অপসারণ হয়ে গেল, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। কি বলা হচ্ছে, ডিঅ্যামিনেশন। পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে অ্যামিনো মূলক বা অ্যামোনিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি, ডিঅ্যামিনেশন। ঠিক আছে, কোথায় হয়, যকৃতে হয়। কে সাহায্য করে, ডিঅ্যামাইনেজ সাহায্য করে। ঠিক আছে, ডিঅ্যামাইনেজ সাহায্য করে। তো এবার আসো, এই যে অ্যামিনো মূলক আছে, এই অ্যামিনো মূলক কি করে, হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে। এই হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করলে, অ্যামিনো মূলকের সাথে বিক্রিয়া হলে কি তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়া কি, একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এই অ্যামোনিয়া হচ্ছে কি, একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। ঠিক আছে, অ্যামোনিয়া হচ্ছে একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। আবার এই অ্যামোনিয়া যদি মনে করো যে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, তখন তৈরি হয় H2NCO, বা এটাকে আমরা এটা না বলে বলতে পারি ইউরিয়া। কি বলতে পারি, ইউরিয়া। তার মানে এই যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়ার নাম, এর নাম হচ্ছে, তোমাদের সবাই জানো, তোমরা পরিপাক অধ্যায়ে পড়ছো, অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের যে আমি একটা টপিক শুরু করলাম বা একটা বেসিক জিনিস শুরু করলাম, সেটা কি, যে আমাদের প্রোটিন জাতীয় খাদ্য আমরা ভাঙলাম। এই প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে আমরা কি পাইলাম, প্রোটিয়েজ এনজাইম দিয়ে ভাঙলাম, ভেঙে পাইলাম অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় আমরা কি পাইলাম, কিটো অ্যাসিড আর অ্যামিনো মূলক। এই অ্যামিনো মূলক সাহায্য করলো কে, ডিঅ্যামাইনেজ এনজাইম। এবং এই অ্যামিনো মূলক পরবর্তীতে হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি করলো, যার নাম হচ্ছে অ্যামোনিয়া। তার মানে প্রশ্ন আসতে পারে, অ্যামোনিয়া কোথায় তৈরি হয়, যকৃতে তৈরি হয়। কোন প্রক্রিয়ায় তৈরি হয়, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় তৈরি হয়। সাহায্য করে কে, ডিঅ্যামাইনেজ এনজাইম। এরপরের প্রশ্ন, এটা হচ্ছে ইউরিয়া, যেটা কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি করলো, যে ইউরিয়ার সংকেত। এটা সাইকেলের নাম হচ্ছে অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল। তাহলে যেটা পরীক্ষায় বেশি আসে সবসময়, যে ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি, বা ইউরিয়া তৈরির চক্রের নাম কি, অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। ঠিক আছে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি। তো দেখো ইউরিয়া কি, একটা নাইট্রোজেন গঠিত পদার্থ। ইউরিয়া কি, নাইট্রোজেন গঠিত পদার্থ। অ্যামোনিয়া কি, নাইট্রোজেন গঠিত পদার্থ। তো তাহলে দেখো আমাদের সংজ্ঞা থেকে যেটা আমরা জানি, যে আমাদের দেহে প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে যে নাইট্রোজেন ঘটিত, এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, তাকে আমরা বলতেছি কি, রেচন পদার্থ। ওকে, তাহলে যে উৎপন্ন প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলোকে আমরা বলতেছি বর্জ্য পদার্থ। ঠিক আছে, রেচন পদার্থ। তাহলে দেখো আমরা বলতে পারি, তাহলে রেচন পদার্থ আমাদের কি কি আছে,
তাহলে আমরা একটু দেখে নিই। দেখো যে আমাদের প্রধান প্রধান রেচন পদার্থ কি কি আছে। আমাদের প্রধান প্রধান রেচন পদার্থ কি আছে দেখে নিই আমরা একটু। তাহলে দেখো 1 নম্বর আমাদের তৈরি হয়েছিল কিসে? আমরা তৈরি করছিলাম কি প্রথমে? অ্যামোনিয়া। তাহলে আমাদের 1 নম্বর নাইট্রোজেন ভর্তি বর্জ্য পদার্থ ছিল অ্যামোনিয়া। 2 নম্বর ইউরিয়া। 3 নম্বর ইউরিক অ্যাসিড। 4 নম্বর ইউরোক্রোম। আর 5 নম্বর ক্রিয়েটিনিন। তাহলে দেখো আমাদের প্রধান রেচন পদার্থ, যদি বলি যে আমাদের প্রধান রেচন পদার্থ কি কি আছে, তাহলে এই কয়টা মনে রাখলেই হবে। আমাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম আর হচ্ছে ক্রিয়েটিনিন। ঠিক আছে, ক্রিয়েটিনিন। এই হচ্ছে আমাদের প্রধান রেচন পদার্থ, যেগুলা প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে তৈরি হয়। এবং এই যে প্রক্রিয়াটা আমরা করছি, যে প্রোটিনটাকে ভাঙলাম, এই ভাঙার প্রক্রিয়াটাকে বলা হয় অপচিতিমূলক বিক্রিয়া। অপচিতি মানে হচ্ছে ক্যাটাবলিক বা ক্যাটাবলিজম। এই অপচিতি মনে হচ্ছে ভাঙার প্রক্রিয়া, অপচিতিমূলক প্রক্রিয়া বা ক্যাটাবলিজম। আর এরই ঠিক একটা আছে উপচিতিমূলক মানে তৈরি, সেটা হচ্ছে অ্যানাবলিজম। তার মানে এই যে আমরা নাইট্রোজেন গঠিত যে রেচন পদার্থ বা বর্জ্য পদার্থগুলো পাচ্ছি, সেটা হচ্ছে এই ক্যাটাবলিজম প্রক্রিয়ার ফলে হচ্ছে। ক্যাটাবলিজম, প্রোটিন জাতীয় খাদ্যের ক্যাটাবলিজম প্রক্রিয়া, ভাঙনের ফলে তৈরি হচ্ছে এই আমাদের প্রধান প্রধান রেচন পদার্থ। ঠিক আছে, এবার আসো এই যে রেচন পদার্থগুলো তৈরি হলো, এই রেচন পদার্থগুলোকে দেহ থেকে বাইরে অপসারণ প্রক্রিয়াকে বলা হয় রেচন। ঠিক আছে, তাহলে এই রেচন পদার্থগুলোকে আমরা দেহ থেকে যে বাইরে বের করবো যে প্রক্রিয়া, সেটাকে বলতেছি আমরা রেচন। এবং রেচনের সাথে জড়িত অঙ্গকে আমরা বলি রেচন অঙ্গ। ঠিক আছে, রেচন অঙ্গ। এবং আমাদের প্রধান রেচন অঙ্গ কি? আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। এটা হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। আমরা জানি কিডনি হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। ঠিক আছে, এখন আমরা জানি যে তোমরা পড়ছো যে প্রাণীর সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণীর দেহকে 4 ভাগে ভাগ করা যায়। একটা টাইপ ছিল এরকম যে যাদের শুধুমাত্র কোষ আছে তাদেরকে বলা হয় কোষীয় সংগঠন মাত্রা। এই অনেকগুলা কোষ যখন একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে এবং একই ধরনের কাজ করে, তখন তাকে আমরা কি বলি? টিস্যু। আবার অনেকগুলো টিস্যু যখন একসাথে হয় তখন কি তৈরি করে? অঙ্গ, যেমন বৃক্ক। আবার অনেকগুলা অঙ্গ যখন একসাথে হয় তখন আমরা তাকে কি বলি? তন্ত্র, যেমন রেচন তন্ত্র। তার মানে রেচন তন্ত্র মানে কি? রেচনের সাথে জড়িত যা যা আছে সবকিছু মিলে হচ্ছে আমাদের রেচন তন্ত্র গঠিত। রেচনের সাথে যা যা আছে আমাদের সবকিছু মিলে, সেটা যে কোনো তন্ত্রের ক্ষেত্রে হয়, পরিপাক তন্ত্র হলেও, শ্বসন তন্ত্রে হলেও, ওই প্রক্রিয়ার সাথে যার 1% ভূমিকা আছে তারা সবাই হচ্ছে সেই তন্ত্রের অন্তর্গত। তাহলে আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। প্রধান রেচন অঙ্গ হচ্ছে আমাদের বৃক্ক। তাহলে আমরা একটা অঙ্গ যেহেতু বলছি, তাহলে অ্যান্সার বৃক্ক। আমরা যখন বলবো রেচন তন্ত্র কি, তখন দেখো তাহলে আমাদের কি হবে? রেচন তন্ত্র। রেচন তন্ত্র, দেখো রেচন তন্ত্র নিয়েছে, আমরা বলবো যে বৃক্ক। রেচন তন্ত্রের মধ্যে পড়বে বৃক্ক নিজে 1, 2। রেচন নালী, রেচন নালী 3। মূত্রথলি আর 4 মূত্রনালী। তাহলে দেখো আমাদের এই রেচন তন্ত্র হচ্ছে 4টা জিনিস নিয়ে গঠিত। সেটা হচ্ছে বৃক্ক,
আমাদের এই রেচনতন্ত্র চারটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে বৃক্ক, রেচননালী, মূত্রথলি, মূত্রনালী। এই চারটা অংশের সমন্বয়ে আমাদের রেচনতন্ত্র গঠিত। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার থাকে আমি নেক্সট টপিক যাব, আর তোমরা একটু অ্যান্সার দিবা আমাকে কমেন্টে যে ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি, ইউরিয়া তৈরি হয় কোন প্রক্রিয়ায়, এবং ইউরিয়া কোথায় তৈরি হয়। তোমরা একটু কমেন্টে অ্যান্সার করে জানাবা। এবার দেখো এই জিনিসটাকে আমি আর একটু ক্লিয়ার করি, সেটা কি? দেখো এটা আমাদের কি, কিডনি। এটা কি, ইউরেটার বা রেচননালী। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। আর এটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। ইউরেথ্রা বা মূত্রনালী। তাহলে দেখো আমাদের এই চারটা অংশ আমরা দেখাইলাম। সেটা হচ্ছে আমরা জানি আমাদের বৃক্ক কয়টা, দুইটা, যা সেটা দেখালাম। দেখো তার মানে আমাদের বৃক্ক হচ্ছে এই একটা, এই একটা, ডান বৃক্ক বাম বৃক্ক। বৃক্ক থেকে যা বের হয়েছে তার নাম কি, ইউরেটার। তাহলে ইউরেটার এই একটা, এই একটা ইউরেটার, তাহলে ইউরেটার। আর এটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে মূত্রনালী, এটা হচ্ছে একটা। তার মানে যদি আমরা বলি যে ক্লিয়ার কাট আমাদের রেচনতন্ত্র কি কি নিয়ে গঠিত, তাহলে বলতে হবে যে আমাদের রেচনতন্ত্র বৃক্ক এক জোড়া, তার মানে এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচননালী বা ইউরেটার, একটা মূত্রথলি আর একটা মূত্রনালী নিয়ে গঠিত। দেখো তাহলে আমাদের রেচনতন্ত্র হচ্ছে এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচননালী, একটা মূত্রথলি এবং একটা মূত্রনালী নিয়ে গঠিত। ঠিক আছে, এই দেখো ছবিতে দেখো যে এক নম্বর বৃক্ক, দুই নম্বর বৃক্ক, এক নম্বর ইউরেটার, দুই নম্বর ইউরেটার, একটা মূত্রথলি, একটা মূত্রনালী, এই চারটা নিয়ে হচ্ছে আমাদের রেচনতন্ত্র গঠিত। ঠিক আছে, এবং এই যে রেচনতন্ত্র আমি দেখাইলাম তোমাদের এই চারটা অংশ, এই রেচনতন্ত্রের মধ্যে বা মাধ্যমে আমাদের 80% 80% বর্জ্য পদার্থ দেহের বাইরে নিষ্কাশিত হয়। ঠিক আছে, এই রেচনতন্ত্রের মাধ্যমে আমাদের 80% বর্জ্য পদার্থ দেহের বাইরে নিষ্কাশিত হয়। ঠিক আছে, তাহলে বাকি যে 20% থাকে ওইটা কি হবে, এই বাকি যে 20% পদার্থ আছে এরা বের হবে হচ্ছে সহকারী রেচন অঙ্গ, সহকারী রেচন অঙ্গ, সহকারী রেচন অঙ্গ। তো দেখো তোমাদের দেখায় সহকারী রেচন অঙ্গ। আমাদের সহকারী রেচন অঙ্গ কি কি আছে দেখো, সহকারী রেচন অঙ্গ, সহকারী রেচন অঙ্গ এখানে আছে হচ্ছে, এর মাধ্যমে যা হচ্ছে 20% দেহের বাইরে। এক নম্বর দেখো আমরা জানি ত্বক বা ঘামের মাধ্যমে বর্জ্য পদার্থ বাইরে বের হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ত্বক। দুই নম্বর আমরা জানি যকৃৎ বা লিভারের মাধ্যমে বর্জ্য পদার্থ দেহের বাইরে অপসারিত হইতে পারে। তারপরে দেখো আমরা জানি ফুসফুসের মাধ্যমে বাষ্পাকারে 400 থেকে 600 ml পানি বের হয়ে যায়, তাহলে ফুসফুস হতে পারে। ফুসফুস হতে পারে। আবার চার হচ্ছে পৌষ্টিক নালী হতে পারে, পৌষ্টিক পৌষ্টিক নালী হতে পারে। তাহলে এই চারটা হচ্ছে আমাদের সহকারী রেচন অঙ্গ, সহকারী রেচন অঙ্গ হচ্ছে আমার চারটা। ঠিক আছে, তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের সহকারী রেচন অঙ্গ। ওকে, যদি হয়ে যায় তাহলে দেখো এবার আমরা যাই, আমাদের একটু বৃক্কের গঠনটা পড়ে আসি। বৃক্কের গঠনটা পড়ে আসি। দেখো
দেখো বৃক্ষের গঠন করি। তো দেখো আমরা জানি আমাদের বৃক্ষ হচ্ছে কয়টা, দুইটা, ডান বৃক্ষ এবং বাম বৃক্ষ। তো দুইটা বৃক্ষ কিন্তু সেম পজিশনে থাকে না। এই দুইটা বৃক্ষ, একটা বৃক্ষ একটু সামান্য নিচে থাকে আর আরেকটা বৃক্ষ একটু উপরে থাকে, বা এটা অন্যভাবে বলা যায় যে বাম বৃক্ষ তার নিজস্ব পজিশনে থাকে আর ডান বৃক্ষটা কি হয়, তার জায়গা থেকে সামান্য একটু নিচে থাকে। তার কারণ কি, আমরা জানি আমাদের দেহের ডান পাশে কি আছে, যকৃৎ বা লিভার আছে। তো এই যে যখন জাইগোট বা ভ্রূণ হয়, আমরা জানি যে টেস্টিস বা শুক্রাশয় হয়, ঠিক আছে, এটা কি হয়, অ্যাবডোমেনে থাকে আর কিডনিগুলা নিচের দিকে থাকে। তো যত এটা পরিণতি হতে থাকে, আস্তে আস্তে ডেভেলপ বা বিকাশ ঘটতে থাকে, কিডনি উপরের দিকে উঠতে থাকে আর টেস্টিস নিচের দিকে নামতে থাকে। এই যে কিডনি উপরের দিকে আস্তে আস্তে বাম পাশের কিডনি তার যে পজিশন, সেই পজিশনে চলে আসে এবং ওই লেভেলে অবস্থান করে। কিন্তু ডান পাশের যে কিডনিটা আস্তে আস্তে এখানে যে যকৃতের কারণে তার পজিশনে যাইতে পারে না, ওই জায়গায় যে আটকায় যায়। এই জন্য বলা হয় যে ডান বৃক্ষটা বাম বৃক্ষ থেকে সামান্য নিচে অবস্থান করে, ঠিক আছে, যকৃতের কারণে। এবং আমরা যদি বৃক্ষের একটা এভারেজ আমরা পজিশন মনে করি বা ধরি, দেখো যে বৃক্ষর এই যে এটাকে বলা হয় কি আপার পোল বা ঊর্ধ্ব প্রান্ত, আর এটাকে বলা হয় কি লোয়ার পোল বা নিম্ন প্রান্ত। তো আমরা জানি একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা একটা মানুষের মেরুদণ্ডে কশেরুকা থাকে কয়টা? তোমরা অ্যান্সার দিতে পারবা? একটু বলো তো, মানুষের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা কয়টা? দেখি কারা লাইভে আছে একটু কমেন্ট করো দেখি, যে কশেরুকার সংখ্যা কয়টা, মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা কয়টা? তো দেখো আমরা জানি একটা মেরুদণ্ডের কশেরুকা থাকে আছে 33টা, এবং 33টা কশেরুকা 7টা অঞ্চলে বা রিজিয়নে ভাগ করা থাকে। সেটা কি, একটা হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককিজিয়াল। ককিজিয়াল। তো আমরা দেখো মুখস্থ করতাম যেভাবে 7, 12, 5, 5, 4। তাহলে দেখো আমরা মুখস্থ করতাম এভাবে যে 7, 12, 5, 5, 4, মানে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় হচ্ছে কশেরুকা 7টা, থোরাসিক বা বক্ষদেশীয় 12টা, লাম্বার বা তোমার শ্রোণীদেশীয়, লাম্বার বা কটিদেশীয় হচ্ছে 5টা, স্যাক্রাল বা তোমার শ্রোণীদেশীয় হচ্ছে 5টা, আর কক্কিজিয়াল হচ্ছে 4টা বা পুচ্ছদেশীয়। যেটা পরিণত বয়সে, এই 5টা মিলে একটা স্যাক্রাম হয়ে যায় আর এই 4টা মিলে একটা কক্কিক্স হয়ে যায়, যার কারণে কশেরুকা বা অস্থির সংখ্যা হয়ে যায় 26টা। পরিণত বয়সে অস্থির সংখ্যা বা কশেরুকার সংখ্যা হয়ে যায় 26টা। এটা হচ্ছে আমাদের কশেরুকার হিসাব। দেখো এই থ্রুতে আমরা 7 অধ্যায়ের কঙ্কালতন্ত্রের কিছু জিনিসও পড়ে ফেললাম। পড়ার সময় রিলেট করে করে পড়বা, ঠিক আছে? তাহলে দেখো এই যে এটা পড়ানোর কারণ হচ্ছে আমাদের যে বৃক্কের ঊর্ধ্ব প্রান্ত, এটা হচ্ছে থোরাসিক যে 12 কশেরুকা আছে সেই লেভেলে থাকে। মানে প্রথমে থাকবে আমাদের ঘাট থেকে C1, C2, C3, C4, C5, C6, C7, তারপর T1 থেকে T12, যেখানে থোরাসিক 12 শেষ হবে ওই লেভেল পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের বৃক্কের ঊর্ধ্ব প্রান্ত। আর লাম্বার 3, L3, এই লাম্বার 3 থেকে থাকবে হচ্ছে মানে কি T1 শেষ, এখানে L1, L2, এই লাম্বার 3, এই লাম্বার 3 লেভেলে থাকবে হচ্ছে আমাদের বৃক্কের নিম্ন প্রান্ত বা লোয়ার পোল, ঠিক আছে? এবং আমরা জানি এই বৃক্ষ দেখতে কেমন, দেখো সিমের বীজের মতো। এই বৃক্ষ দেখতে হচ্ছে সিমের বীজের মতো, নিরেট, কালচে রঙের বা লালচে খয়েরি, কালচে রঙের বা লালচে খয়েরি। এবং দেখো দেখা যায় যে বৃক্ষের এই বাইরের দিকটা কেমন, উত্তল। বৃক্ষের এই বাইরের দিকটা কেমন, উত্তল। আর ভেতরের দিকটা কেমন, একটু ভেতরের দিকে ঢোকা, ভাঁজ করা, অবতল। তাহলে এই যে বৃক্ষ বাইরের দিকটা উত্তল এবং ভেতরের দিকে অবতল, এই অবতল অংশের ভাঁজ বা ভাঁজটাকে আমরা কি বলি, হাইলাস। এটাকে আমরা বলি হাইলাস বা হাইলাম।
এটাকে আমরা বলি হাইলাস বা হাইলাম। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হাইলাস বা হাইলাম। তাহলে এই অবতল অংশের ভাঁজকে আমরা বলতেছি হাইলাস বা হাইলাম। এটাকে বলা হচ্ছে হাইলাস বা হাইলাম। তাহলে এখন এই হাইলাস বা হাইলাম আর কোথায় আছে তোমরা একটু বলো তো, কোন অঙ্কে তোমরা হাইলাস বা হাইলাম পড়ছো? তোমরা একটু কমেন্টে জানাও আর কোথায় তোমরা হাইলাস বা হাইলাম পড়ছো। তাহলে দেখো আমরা এইটুকু বৃক্ষ এইটুকু গঠনটা পড়লাম। এবার আসো এই হাইলাস বা হাইলাম এইখান দিয়ে আমাদের যে ছিদ্রটা আছে এই হাইলাস বা হাইলাম দিয়ে যে কোনো অঙ্গের ক্ষেত্রে কোনো কিছু প্রবেশ করবে বা কোনো একটা কিছু বের হবে। দেখো যে কোনো অঙ্গের ক্ষেত্রে মনে রাখবা একটা অঙ্গের ক্ষেত্রে কি ঢুকতে পারে আর কি বের হইতে পারে। তো যে কোনো অঙ্গের আমরা জানি অঙ্গ কি দিয়ে গঠিত, কোষ বা টিস্যু দিয়ে গঠিত। আর কোষ বা টিস্যু বা পেশি এদের খাদ্য কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে কে, ধমনী। তাহলে যে কোনো অঙ্গে কে ঢুকবে, ধমনী ঢুকবে। তো এখানে বৃক্ক, বৃক্কে যে ধমনী ঢুকবে তার নাম হচ্ছে রেনাল ধমনী। বৃক্কে যে ধমনী ঢুকবে তার নাম হচ্ছে রেনাল ধমনী, রেনাল ধমনী। আর মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা যে নিয়ে আসবে যে তাকে বলা হচ্ছে রেনাল স্নায়ু, রেনাল স্নায়ু। তাহলে এই হাইলাস বা হাইলাম দিয়ে বৃক্কে প্রবেশ করবে হচ্ছে রেনাল ধমনী আর রেনাল স্নায়ু। আর তোমার এখান থেকে বের হয়ে যাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিয়ে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে কে, শিরা, শিরা। তাহলে শিরা হচ্ছে বের হবে আর ধমনী হচ্ছে ঢুকবে। আবার এই যে ইউরেটার বের হয়েছে, তাহলে ইউরেটার বের হয় কি নিয়ে, বর্জ্য পদার্থ নিয়ে। তাহলে এই বৃক্কের এই হাইলাস বা হাইলাম দিয়ে ইউরেটার আর শিরা বের হবে, বহির্গত হবে, আর রেনাল ধমনী আর স্নায়ু ঢুকবে, রেনাল ধমনী আর স্নায়ু এখানে প্রবেশ করবে। ঠিক আছে, এই হচ্ছে বৃক্কের হাইলাসের ভিতর দিয়ে কি যায় এবং কি বের হয়। এবার আসো আমাদের যদি বৃক্কের অন্তর্গঠন করা হয় বা বৃক্কে আরো ভিতরের অংশ করা হয়, আমরা একটা বাহ্যিক বৈশিষ্ট্য বললাম যে বৃক্ক দেখতে এমন, এখানে হাইলাস আছে, হাইলাম আছে, এবং এই যে আমি একটা লাল বর্ডার দিছি না, এটা কি, এটা বৃক্কের আবরণ। এই বৃক্কের আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল। এই বৃক্কের আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল। তার মানে বৃক্ক একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং ক্যাপসুল নামক একটা আবরণ দ্বারা বৃক্কটা আবৃত থাকে, ক্যাপসুল। এবং এই ক্যাপসুলটার একটা নামও আবার আছে, পরীক্ষা হলে দেখা যাচ্ছে রেনাল ক্যাপসুল অপশনে নাই, তোমাদের আলিম স্যারের বইয়ে দেওয়া আছে যে বৃক্ক টিউনিকা ফাইব্রোসা, টিউনিকা ফাইব্রোসা নামক আবরণ দ্বারা আবৃত। ঠিক আছে, টিউনিকা ফাইব্রোসা নামক একটা আবরণ দ্বারা আবৃত। অপশনে যদি তোমরা রেনাল ক্যাপসুল না পাও, অপশনে যদি তোমরা রেনাল ক্যাপসুল না পাও, তাহলে হচ্ছে অপশনে যদি তোমরা রেনাল ক্যাপসুল না পাও, অপশনে যদি তোমরা রেনাল ক্যাপসুল না পাও, অপশনে যদি তোমরা রেনাল ক্যাপসুল না পাও, তাহলে তোমরা অ্যান্সার করবা টিউনিকা ফাইব্রোসা, টিউনিকা ফাইব্রোসা অ্যান্সার করবা। ঠিক আছে, এই তো গেল। এবার আসো দেখো অন্তর্গঠন করলে বৃক্ষকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। আমরা বৃক্ষকে তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। সেই তিনটা অঞ্চল কি দেখো, একটা হচ্ছে যেটা বাইরের লেয়ার, একদম বাইরে, বৃক্ষের যে বাইরে, এটাকে আমরা বলি কর্টেক্স। এটাকে কি বলি, কর্টেক্স। মাঝখানের লেয়ারটা, মাঝখানটাকে আমরা বলি কি, মাঝখানে যে লেয়ার, এটাকে আমরা বলি মেডুলা। আর একদম ভেতরটাকে বলি আমরা পেলভিস। কি বলা হয়, পেলভিস। তাহলে বাইরে কর্টেক্স, মাঝখানে মেডুলা, ভেতরে পেলভিস। এবং এই জায়গায় দেখো কি থাকে, এই মেডুলা অংশে কি থাকে, আমাদের আমাদের কিছু স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার গুলো কেমন, এরকম, এরকম স্ট্রাকচার গুলো থাকে। এই স্ট্রাকচার গুলোকে আমরা বলি রেনাল পিরামিড। এই স্ট্রাকচার গুলোকে আমরা বলি রেনাল
পিরামিড, এই স্ট্রাকচারগুলো বলা হয় রেনাল পিরামিড। তো এই পিরামিডের সংখ্যা বা রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে আমাদের 8 থেকে 18টা। 8 থেকে 18টা হচ্ছে রেনাল পিরামিড থাকে, ঠিক আছে? বৃক্কে 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। এবং এই পিরামিডের এই চূড়া, চূড়া বা শীর্ষ, এই পিরামিডের চূড়া বা শীর্ষকে আমরা কি বলি দেখো, এই যে এই মাথাগুলাকে, এই চূড়া বা শীর্ষকে আমরা বলি প্যাপিলা, ছিদ্রযুক্ত চূড়া। এই ছিদ্রযুক্ত চূড়া থাকে হচ্ছে 10 থেকে 25টা ছিদ্রযুক্ত থাকে, 10 থেকে 25টা ছিদ্রযুক্ত চূড়া থাকে, যেটাকে আমরা বলি প্যাপিলা। এটা একটা প্যাপিলা, ঠিক আছে? রেনাল প্যাপিলা বলা হচ্ছে। তো এই জিনিসগুলো এরকম থাকে, এরকম স্তম্ভ আকারে, কলাম আকারে এরকম থাকবে। এই যে গেল প্যাপিলা। এবার আসো যে আমাদের এই যে প্যাপিলা বা এই চূড়া, এখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম নালী দেখা যায়। এই সূক্ষ্ম সূক্ষ্ম নালীগুলোকে আমরা বলি মাইনর ক্যালিক্স। কি বলি আমরা? মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স বলা হয়। এবং এই মাইনর ক্যালিক্সের সংখ্যা হচ্ছে 8 থেকে 14টা। এই মাইনর ক্যালিক্সের সংখ্যা হচ্ছে 8 থেকে 14টা, ঠিক আছে? মাইনর ক্যালিক্স হচ্ছে 8 থেকে 14টা। দেখো, মাইনর ক্যালিক্সের সংখ্যা হচ্ছে 8 থেকে 14টা। আর এই মাইনর ক্যালিক্স গুলা পরবর্তীতে এসে তিনটা বড় বড়, 2-3টা বড় বড় এরকম বড় বড় 3টা নালীতে মিলিত হয়, ঠিক আছে? এই যে মাইনর ক্যালিক্স গুলা, এগুলা পরবর্তীতে এই বড় বড় নালীগুলোতে উন্মুক্ত হবে। এটাকে বলা হচ্ছে তোমার মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্সের সংখ্যা হচ্ছে 2 থেকে 3টা। মেজর ক্যালিক্সের সংখ্যা হচ্ছে 2 থেকে 3টা। তার মানে আমাদের এই যে বর্জ্য পদার্থগুলো বা মূত্রগুলা এই যে তৈরি হবে এই জায়গায়, কোথায়? পিরামিডের মধ্যে। পিরামিডের মধ্যে তৈরি হবে। এই পিরামিডের মধ্যে তৈরি হওয়ার পর এই পিরামিড থেকে এরা যাবে কোথায়? এই যে মাইনর ক্যালিক্সে। এই মাইনর ক্যালিক্স থেকে যাবে কোথায়? মেজর ক্যালিক্সে। মেজর ক্যালিক্স থেকে যাবে কোথায়? ইউরেটারে। ইউরেটার হয়ে যাবে কোথায়? মূত্রথলিতে। মূত্রথলি হয়ে যাবে মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি একটা বৃক্কের অন্তর্গঠন। বৃক্কের অন্তর্গঠন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা বৃক্কের অন্তর্গঠন। তো আশা করি দেখো বৃক্কের গঠনটা কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা একটু অন্য টপিকস পড়ি। তার আগে তোমরা একটু অ্যান্সার দিবা যে বৃক্কের আবরণ কি। বৃক্কের আবরণ কি এটা একটু তোমরা বলবা। এরপর আসো দেখো নেফ্রন। আমরা জানি বৃক্কের গঠনগত কাজের এককে কি বলা হয়? নেফ্রন বলা হয়। বৃক্কের গঠনগত কাজের এককে বলা হয় নেফ্রন। তো নেফ্রন আবার 2টা অংশে ভাগ করা যায়। নেফ্রনকে 2টা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে রেনাল কর্পাসল। নেফ্রনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা রেনাল কর্পাসল আর রেনাল টিউবিউল। তো রেনাল কর্পাসলের মধ্যে আবার 2 প্রকার আছে। রেনাল কর্পাসলের মধ্যে আবার 2টো টাইপ আছে। একটা হচ্ছে পেয়াল আকৃতির অংশ। এই পেয়াল আকৃতির অংশকে বলা হয় কি? বোম্যান্স ক্যাপসুল। এটাকে বলা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই পেয়াল আকৃতির অংশটাকে বলা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। আর এর ভিতরে থাকে হচ্ছে কৈশিক জালিকা সমৃদ্ধ গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসে থাকবে কৈশিক জালিকা সমৃদ্ধ। এটাকে বলা হবে অ্যাফারেন্ট অ্যাফারেন্ট আর্টেরিয়ল বা আগত হচ্ছে বা অন্তর্গামী ধমনী। আর এটা আছে কি? ইফারেন্ট। এটাকে বলা হচ্ছে ইফারেন্ট মানে বহির্গামী ধমনী, ঠিক আছে? অ্যাফারেন্ট আর্টারিয়ল আর ইফারেন্ট আর্টারিয়ল। আর এটা হচ্ছে কি? কৈশিক জালিকা সমৃদ্ধ গ্লোমেরুলাস। তাহলে এই হচ্ছে আমাদের রেনাল কর্পাসলকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে এই যে ক্যাপসুলের মতো, এটাকে আমরা ওই যে পেয়ালাকৃতি যেটাকে আমরা বললাম যে বোম্যান্স ক্যাপসুল, আর হচ্ছে গ্লোমেরুলাস। এই যে বোম্যান্স ক্যাপসুল এর বাইরের লেয়ার, এই বোম্যান্স ক্যাপসুলের যে বাইরের লেয়ার, এই যে এই বর্ডারটা, এই বাইরের লেয়ারকে বলা হয় প্যারাইটাল স্তর। এই বাইরের লেয়ারকে আমরা বলি
প্যারাইটাল স্তর, এটাকে বলি প্যারাইটাল স্তর। আর এই যে ভেতরের লেয়ারকে আমরা বলি ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর। বাইরের লেয়ারকে বলি প্যারাইটাল স্তর, আর ভেতরের লেয়ারটাকে বলি ভিসেরাল স্তর। এবং এর মাঝখানে যে তুমি জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস, এটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস, এটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস, এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। তাহলে এই বোম্যান্স ক্যাপসুলের বাইরে প্যারাইটাল, ভেতরে ভিসেরাল, মাঝখানে ক্যাপসুলার স্পেস। এবং এই যে বোম্যান্স ক্যাপসুল, এই বোম্যান্স ক্যাপসুলের তোমার এই যে বাইরে যে লেয়ার, মানে এই যে লেয়ারটা, এই লেয়ারে আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। এই জায়গায় হচ্ছে আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, স্কোয়ামাস, যেটা আমাদের ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে ছিল। আর এই যে এইখানে দেখবা যে কিছু ক্ষণপথযুক্ত কোষ থাকবে, এরকম এরকম। এই যে এই ক্ষণপথযুক্ত কোষগুলো থাকে, এই ক্ষণপথযুক্ত কোষগুলোকে বলা হয় পোডোসাইট। পরীক্ষায় কিন্তু খুব আসে যে পোডোসাইট কোষগুলা কই থাকে। পোডোসাইট কোষগুলা বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তরে থাকে। পোডোসাইট কোষগুলো থাকে বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তরে, ঠিক আছে। বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তরে পাওয়া যায় হচ্ছে পোডোসাইট কোষটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুলের গঠন। এরপর দেখো আমাদের এটার নাম হচ্ছে, এটুকের নাম হচ্ছে প্রক্সিমাল প্যাচানো নালিকা বা নিকটবর্তী প্যাচানো নালিকা। এটাকে আমরা বলি নিকটবর্তী প্যাচানো নালিকা। এই যে অংশটুকু, এটাকে আমরা বলি হেনলির লুপ, এটাকে আমরা বলি দূরবর্তী প্যাচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল। আর এটাকে আমরা বলি কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা, ওকে। তো দেখো এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকা বা নিকটবর্তী প্যাচানো নালিকায় আমাদের কিছু ছোট ছোট কোষ থাকে আঙ্গুলের মতো অভিক্ষেপযুক্ত, কোষ থাকে, এইগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এই প্রক্সিমাল প্যাচানো নালিকায় কি থাকে? মাইক্রোভিলাই। আমরা ক্ষুদ্রান্তে পড়ছি যে খাদ্যবস্তু পরিশোধন করে কে? ভিলাই থেকে একটু ক্ষুদ্র, যারা এই যে প্রাচীরে জমা হয়ে ব্রাশ বর্ডার গঠন করে, তাকে বলে মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাই হচ্ছে প্রক্সিমাল প্যাচানো নালিকায় থাকে বলে প্রক্সিমাল প্যাচানো নালিকায় পুনঃশোষণ সবচেয়ে বেশি হয়। এরপরে দেখো 2 নম্বর পার্ট হেনলির লুপ দিতে দেখো কেমন ইউ আকৃতির, এবং এই যে অংশটা নিচের দিকে নামতেছে, এটাকে বলা হয় ডিসেন্ডিং বাহু বা নিম্নগামী বাহু। আর এটাকে বলা হয় অ্যাসেন্ডিং বাহু বা ঊর্ধ্বগামী বাহু। এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং বাহু বা নিম্নগামী বাহু, আর এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং বাহু বা ঊর্ধ্বগামী বাহু। তাহলে হেনলির লুপের হচ্ছে 2টা অংশ, জ্যাকব হেনলি এটা আবিষ্কার করছে। নিচেরটা হচ্ছে নিম্নগামী বা ডিসেন্ডিং, আর উপরটা হচ্ছে ঊর্ধ্বগামী বা অ্যাসেন্ডিং বাহু। আর এই যে হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা বা দূরবর্তী প্যাচানো নালিকা, আর এটা হচ্ছে দূরবর্তী প্যাচানো নালিকা যেখানে মিলিত হয় তাকে বলা হয় কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা। আর কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকাগুলো মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে ডাক্ট অফ বেলিনি। এই সংগ্রাহী নালিকাগুলো মিলিত হয়ে তৈরি করবে ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে। এবং এই যে অ্যাফারেন্ট আর্টারিওল, রিফারেন্ট আর্টারিওল, এগুলো এই জায়গায় আসে, এই প্রক্সিমাল প্যাচানো নালিকার মধ্যে বের হয়ে এভাবে যায়, এই জায়গায় শাখা প্রশাখা তৈরি করার পর এখানে যায়, তৈরি করে আবার এই জায়গায় যায়, এই জায়গায় ঘিরে ফেলে, ঠিক আছে। তো এই জায়গায় ঘিরে ফেলে, তার মানে এই আমাদের প্রক্সিমাল প্যাচানো নালিকা এবং ডিস্টাল বা দূরবর্তী প্যাচানো নালিকা, এদেরকে ঘিরে কৈশিক দালকের একটা স্তর থাকে বা কৈশিক দালিকা থাকে, যেটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারিস বলা হয়, ঠিক আছে। পেরিটিউবুলার ক্যাপিলারিস বলা হয়, ওকে। এই হচ্ছে আমাদের নেফ্রনের গঠন। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা একটু পরের টপিকে যাবো বা আমরা পরেতে আগাবো, ঠিক আছে। তোমরা একটু অ্যান্সার দিবা, মানবদেহে নেফ্রনের সংখ্যা কত? তোমরা একটু অ্যান্সার দিবা।
যে মানব দেহে নেফ্রনের সংখ্যা কত? তোমরা একটু অ্যান্সার দিবা, নেফ্রনের সংখ্যা কত? এবার আসো দেখো, আমরা একটু বইয়ে ফিরে আসি। এবার আসো দেখো, আমরা একটু বইয়ে ফিরে আসি। দেখো, আমি অনেক কিছুই তোমাদের পড়ায় দিয়েছি, এখন আমরা একটু বই কেন্দ্রিক পড়াশোনা করি, যে বই থেকে আমাদের কি কি পড়তে হবে, কি কোন জিনিসগুলো আমরা পড়বো। তাহলে দেখো, প্রথমে চ্যাপ্টারের শুরুতেই যে হিউম্যান ফিজিওলজি, আমাদের বর্জ্য এবং নিষ্কাশন যে চ্যাপ্টার, তো প্রথমে দেখো একটা ছবি দেওয়া আছে মানুষের, যে ডেইলি এতটুকু প্রাণী গ্রহণ করবে এবং এতটুকু পানি ত্যাগ করবে। তো দেখো আমরা সরাসরি যে পানি খাই সেটার পরিমাণ কত? 1450 ml। দেখো ডেইলি একজন মানুষ ডেইলি 1450, এভারেজ, সবাই এক না, ডেইলি 1450 ml পানি গ্রহণ করে, এবং আমাদের তৈরি তরকারি এবং খাবার খাই, এই খাবারের মাধ্যমে যায় হচ্ছে 800 ml। এবং আমরা জানি আমাদের ভেতরে যে শ্বসন প্রক্রিয়া হয়, এই শ্বসনের বাই প্রোডাক্ট বা উপজাত কি? কার্বন ডাই অক্সাইড আর পানি। তো এই শ্বসনের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কি? পানি। এই 350 ml আমরা কোষীয় শোষণ থেকে পাই। তার মানে টোটাল হচ্ছে আমরা এখানে 2600 ml, 2600 ml হচ্ছে পানি ইনপুট হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে আমাদের টোটাল ইনপুটের কত? 2600 ml মোট। আবার দেখো কি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। দেখো আমরা জানি চোখের পানি বা অশ্রুর মাত্রা সামান্য, কারণ ডেইলি যে একটা মানুষ কাঁদবে তার তো কোনো নিশ্চয় হবে নাই। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ দেখো ডেইলি 1500 ml মূত্র ত্যাগ করে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ ডেইলি 1500 ml মূত্র ত্যাগ করে, এবং তার মলের সাথে 100 ml মূত্র বাইরে বের হয়ে যায়, তাহলে 1600। ঘামের মাধ্যমে যায় 600 ml, ঘামের মাধ্যমে যায় 600 ml। আর ফুসফুস, ফুসফুস থেকে যায় হচ্ছে 400 ml। এই টোটাল 2600 ml ইনপুট এবং আউটপুট একটা চার্ট তোমাদের দেওয়া আছে, এটা তোমরা মুখস্থ করে নিবা, এটা পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে। তারপরে দেখো আমরা পড়ছি এইগুলা, অপচিতিমূলক বিপাক পড়ছি, নাইট্রোজেন করতে বর্জ্য পদার্থ কি কি তৈরি হয়, কিভাবে তৈরি হয়, রেচন কাকে বলে পড়ছি, রেচনের সাথে জড়িত তন্ত্র কি, রেচন তন্ত্র বা রেনাল তন্ত্র, এটা জানি। এবার দেখো মানুষের প্রধান রেচন পদার্থ আমি তোমাদের লেখা দিয়েছিলাম, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, সাথে একটা লেখা দিয়েছিলাম ক্রিয়েটিনিন, এবং প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, এটাও পড়ছি। তাহলে এই জায়গা থেকে বা এই পেজ থেকে আমাদের এই জিনিসগুলা পড়তে হবে, ঠিক আছে? তোমরা সবাই মার্ক করে নিবা, ওকে? যে এই টপিকস গুলো আমরা পড়বো, যে আমাদের প্রধান রেচন পদার্থ কি কি আছে। আসলে আমাদের সংজ্ঞা কিন্তু আর এখন তেমন লাগবে না, সংজ্ঞা তেমন আসে না। তাহলে আমাদের এখান থেকে পড়তে হবে কি? এই মানগুলা, এবং প্রধান রেচন পদার্থ কি? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, ঠিক আছে? আর ক্রিয়েটিনিন, আর প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি ডিটেলস পড়া দিচ্ছি, তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যায়, কারণ তোমরা এই চ্যাপ্টার একদমই না পড়া, শুধু এখন বেছে বেছে এমসিকিউ পড়লে কিন্তু জিনিসগুলো মাথায় থাকবে না। তো এবার আসো দেখো, বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ, নাইট্রোজেন গঠিত বিভিন্ন রেচন পদার্থ থাকতে পারে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, প্রোটিন, এটা তোমাদের আমি বলছি, ঠিক আছে? এখন দেখো রেচন পদার্থ বিভিন্ন প্রাণীতে বিভিন্ন রকম হয়, বিশেষ করে 3 প্রকার হয়। এখন যাদের রেচন পদার্থে, যাদের রেচন বর্জ্যে ইউরিয়া বেশি থাকে, যাদের রেচন বর্জ্যে ইউরিয়া বেশি থাকে তাদেরকে আমরা বলি ইউরিওটেলিক প্রাণী। যাদের রেচন বর্জ্যে ইউরিয়া বেশি থাকে, তার মানে তাদের মূত্রে বা বর্জ্য পদার্থে আমরা ইউরিয়া বেশি পরিমাণ বেশি পাই, এই জন্য বলা হয় ইউরিওটেলিক প্রাণী। ইউরিওটেলিক প্রাণী যেমন মানুষ, স্থলজ এবং সামুদ্রিক প্রাণী, মানুষ, স্থলজ এবং সামুদ্রিক
প্রাণী, এটা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী, মানে এদের মূত্রে বা বর্জ্য পদার্থে ইউরিয়ার পরিমাণ বেশি পাওয়া যায়। এরপরে দেখো, যাদের মূত্রে বা রেচন পদার্থে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া যায়, যাদের রেচন পদার্থে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া যায় তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী। তাদেরকে বলা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। যেমন পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এরা সব হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো আমাদের লাগবে। আবার অ্যামোনিয়া, সবচেয়ে টক্সিক পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি মোস্ট টক্সিক। ঠিক আছে, এবং এদেরকে বিতাড়িত করতে গেলে আমাদের কি লাগবে? পানি বেশি লাগবে। তো দেখা যাচ্ছে পানি যেগুলো আছে, পানিতে থাকে হাইড্রা, কেঁচো, রুই মাছ বা কিছু মাছ। তো যাদের মূত্রে বা বর্জ্য পদার্থে অ্যামোনিয়া বেশি থাকে, যারা অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে বের করে, তাদেরকে বলা হয় অ্যামোনোটেলিক প্রাণী, যেমন হাইড্রা, কেঁচো, রুই মাছ বা কিছু মাছ। ঠিক আছে, আবার পিত্তরঞ্জক যেতে পারে। যেমন আমরা জানি যে আরবিসি ভাঙলে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন পাওয়া যায়। হিমোগ্লোবিন ভাঙলে কি পাওয়া যায়? হিম পাওয়া যায় আর গ্লোবিন পাওয়া যায়। হিম কি? এক ধরনের লৌহ গঠিত রঞ্জক, আর গ্লোবিন তো প্রোটিন, এদের রক্তে চলে যায়। আর এই হিমকে ভাঙলে আমরা প্রথমে পাই সবুজ বর্ণের বিলিভার্ডিন, পরে ওখান থেকে আমরা পাই হলুদ রঙের বিলিরুবিন। এই জিনিস পাওয়া যায়। তো এইভাবে দেখো, এই বিলিরুবিন বা বিলিভার্ডিন এগুলো কিন্তু রেচন বর্জ্য হিসেবে থাকতে পারে। আবার আমরা জানি মূত্রে বেশি, এই যে হলুদ হইলে, মানে মূত্রে বেশি বিলিরুবিন পাওয়া গেলে কখন পাওয়া যায়? জন্ডিস হলে মূত্রে বেশি বা মূত্র হলুদ হয়ে যায় বা সারা শরীর হলুদ হয়ে যায় বা রক্তে বিলিরুবিন পরিমাণ বেড়ে যায়। এরপরে দেখো, ঘামের মাধ্যমে অনেক সময় বর্জ্য পদার্থ বেরোতে পারে, ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বেরোতে পারে, আবার অনেক লৌহ এবং ক্যালসিয়াম ঘটিত যৌগ বা লবণ তোমার রেচন পদার্থ হিসেবে বাইরে বের হতে পারে। ঠিক আছে, এবার আসো, দেখো আমরা পড়ছি যে রেচন তন্ত্রের মাধ্যমে 80% বর্জ্য পদার্থ আমাদের দেহের বাইরে নিষ্কাশিত হয়। রেচন পদার্থে বা রেচন তন্ত্রের মাধ্যমে আমরা 80% বর্জ্য পদার্থ দেহের বাইরে নিষ্কাশিত হয়। ঠিক আছে, আর বাকি 20% আমি বলছিলাম সহকারী রেচন অঙ্গ, যেমন ত্বক, ফুসফুস, যকৃৎ, পৌষ্টিক নালী, এইগুলো আমাদের আমি অলরেডি তোমাদের শুরুর দিকে পড়াইছি। এরপরে দেখো রেচন তন্ত্র কি কি নিয়ে গঠিত, এটাও আমাদের পড়ানো, যে একজোড়া বৃক্ক, একজোড়া রেচন নালী বা ইউরেটার, একটি মূত্রথলি এবং একটা মূত্রনালী, এসব নিয়ে আমাদের কি রেচন তন্ত্র গঠিত। ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে আমাদের রেচন তন্ত্র গঠিত। এরপরে দেখো বৃক্ক, বৃক্ক কোথায় থাকে? আমাদের কটি অঞ্চলে বা কোমর অঞ্চলে। আমি তোমাদের পড়াইছিলাম, দেখো উপরের প্রান্ত হচ্ছে দ্বাদশ থোরাসিক কশেরুকা, আর নিচের প্রান্ত দেখো তৃতীয় লাম্বার কশেরুকা এখানে থাকে। এবং যকৃতের অবস্থানের কারণে, দেখো যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্ষটা ডান বৃক্ষের তুলনায় সামান্য উপরে থাকে। আর বৃক্ষ দেখতে দেখো সিমের বীজের মতো, কেমন? সিমের বীজের মতো। এবং এর বাইরের দিকটা হচ্ছে উত্তল এবং ভেতরের দিকটা হচ্ছে অবতল। তাহলে এই জিনিসগুলো আমরা মুখস্থ করে নিব। ঠিক আছে, এবার দেখো রেচন নালী বা ইউরেটার, এর একটা নাম আছে। এই রেচন নালী বা ইউরেটারকে বলা হয় গবিনী। তোমাদের আলিম স্যারে বলে দেওয়া আছে, রেচন নালী বা ইউরেটারকে বলা হয় গবিনী। ঠিক আছে, রেচন নালী বা ইউরেটারকে বলা হয় গবিনী। এবং এই রেচন নালী বা ইউরেটারের দৈর্ঘ্য তোমাদের পড়তে হবে 25 সেন্টিমিটার। রেচন নালী বা ইউরেটারের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার। এরপরে দেখো মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। এই মূত্রথলিতে একটা পেশি থাকে যার নাম ডেট্রুসর পেশি। ডেট্রুসর পেশি, এবং এটা একটা অনৈচ্ছিক পেশি, মানে তোমার ইচ্ছাধীন না। মূত্রথলির যে পেশি তার নাম হচ্ছে ডেট্রুসর পেশি, এবং এটা একটা অনৈচ্ছিক পেশি। এবং এই পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন। এর সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের কি মূত্র দেহের বাইরে বের হয়, কিন্তু এটা আমাদের ইচ্ছাধীন না। এবং আমাদের এই মূত্রথলির ধারণ ক্ষমতা 700 থেকে 750 ml। এই মূত্রথলির ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 ml। আর মূত্র ত্যাগের ইচ্ছা থাকে দেখো 280 থেকে 320 ml যখন ফিল আপ হয়ে যায়, 280 থেকে 320 ml যখন ফিল আপ হয়ে যায়, তখনই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন কিন্তু দুই ভাবে আসবে, মূত্র ত্যাগের ইচ্ছা জাগে কখন? 280 থেকে 320। আবার যদি বলা হয় মূত্রথলির ধারণ ক্ষমতা কত? 700 থেকে 750 ml। এবার দেখো ইউরেথ্রা বা মূত্রনালী। এই ইউরেথ্রা বা মূত্রনালীর দৈর্ঘ্য পুরুষের আলাদা, মহিলাদের আলাদা। তো
তো পুরুষে এই ইউরেথ্রার দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার। পুরুষে এই মূত্রনালী বা ইউরেথ্রার দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার, আর মহিলাদের হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। তো মহিলাদের মূত্রনালীর দৈর্ঘ্য হচ্ছে ছোট বা লেন্থ খাটো, এই জন্য মহিলাদের একটা রোগ বেশি হয়, ইউটিআই। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের প্রদাহ, ইনফেকশন, মূত্রনালীর প্রদাহ, ঠিক আছে? এই ইউটিআই বেশি হয় কাদের? মহিলাদের। কারণ কি? মূত্রনালীর লেন্থ খাটো হওয়ার কারণে ব্যাকটেরিয়া বা ইনফেকশন খুব দ্রুত উপরে উঠে যে সংক্রমণ করতে পারে, ঠিক আছে? তাহলে লেন্থ গুলো মুখস্থ করবা তোমরা, 18 থেকে 19 সেন্টিমিটার আর 3.5 থেকে 4 সেন্টিমিটার। যারা আসো লাইনে তারা একটু অ্যান্সার দিবা যে তোমাদের রেচন পদার্থ প্রধান রেচন তন্ত্রের মাধ্যমে কত % রেচন বর্জ্য নিষ্কাশিত হয়? অ্যান্সার দিবা। অ্যান্সার দিবা তোমাদের মূত্রথলির ধারণ ক্ষমতা কত? অ্যান্সার দিবা মূত্র নালীর দৈর্ঘ্য পুরুষের কত, মহিলাদের কত? রেচন নালী বা ইউরেটারের দৈর্ঘ্য কত? এবার দেখো, এটাও আমাদের অনেকটা পড়া যে বৃক্ক হচ্ছে নিরেট, সিম বীজের মতো বা বাংলা পাঁচের মতো দেখতে, কালচে লাল রঙের। সিম বীজ বা বাংলা 5 সংখ্যার মতো কালচে লাল রঙের। দৈর্ঘ্য প্রস্থ তোমরা মুখস্থ করে নিবা, খুবই সহজ, অর্ধেক অর্ধেক। দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলত্ব 3 সেন্টিমিটার বা পুরুত্ব 3 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য 10 থেকে 12, তার অর্ধেক হচ্ছে তোমার প্রস্থ, তার অর্ধেক হচ্ছে স্থূলত্ব। ওজন দেখো, পুরুষে 150 থেকে 170 গ্রাম, তার মানে পুরুষের ওজন বেশি, 150 থেকে 170 গ্রাম। আর মহিলাদের ক্ষেত্রে ওজন হচ্ছে 130 থেকে 150 গ্রাম। মহিলাদের ক্ষেত্রে ওজন হচ্ছে 130 থেকে 150 গ্রাম। এবং আগেই বলছি, বাইরের দিক উত্তল, ভেতরের দিক অবতল। অবতল অংশে ভাঁজকে হাইলাম বলা হয়। এবং এই হাইলামের মধ্যে দিয়ে ইউরেটার ঢুকবে, সরি ইউরেটার বের হবে, আর রেনাল শিরা বের হবে। ইউরেটার আর রেনাল শিরা বের হবে, রেনাল ধমনী আর স্নায়ু ঢুকবে। তাহলে এই হাইলাস বা হাইলাম দিয়ে, এই হাইলাস বা হাইলাম দিয়ে আমাদের কি হচ্ছে? যে রেনাল ধমনী ঢুকতেছে আর স্নায়ু ঢুকতেছে, আর শিরা আর ইউরেটার বের হয়ে যাচ্ছে। এবং এই রেনাল শিরাকে বলা হয় মানব দেহের বা দেহের সবচেয়ে, রেনাল শিরা দেহের সবচেয়ে বড় শিরা। পরীক্ষায় প্রশ্ন আসলো, দেহের সবচেয়ে বড় শিরার নাম কি? রেনাল শিরা। রেনাল শিরা, ঠিক আছে? এবার দেখো, বৃক্কের আবরণ, ক্যাপসুল, এটা পড়ানো আমাদের হয়ে গেছে, বা টিউনিকা ফাইব্রোসা, এটাও পড়ানো হয়েছে। এবার দেখো, বৃক্কের মাথায় একটা টুপির মতো গ্রন্থি থাকে। এই টুপির মতো গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি, ঠিক আছে? বৃক্কের মাথায় টুপির মতো একটা আচ্ছাদন বা আবরণ থাকে, এটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। এরপরে দেখো, পড়াইছি তোমাদের ছবি এঁকে এঁকে যে বাইরের অঞ্চলকে বলা হয় কর্টেক্স, মাঝখানে হচ্ছে মেডুলা, আর ভেতরের অংশ কি? পেলভিস। পেলভিস। তাহলে দেখো, এই যে কর্টেক্স বাইরের অংশ, মাঝখানে মেডুলা, আর ভেতরে হচ্ছে পেলভিস। পেলভিস, পেলভিস, ঠিক আছে? এই যে দেখো, রেনাল পিরামিড দেখাইছিলাম, পিরামিডের সংখ্যা দেখাইছিলাম, 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। তারপরে বলছিলাম পিরামিডের শীর্ষ বা চূড়াকে বলা হয় প্যাপিলা। শীর্ষ বা চূড়াকে বলা হয় প্যাপিলা। এটা হচ্ছে 10 থেকে 25টা, 10 থেকে 25টা ছিদ্রযুক্ত, এটাকে বলা হচ্ছে প্যাপিলা। এটাও পড়াইছি তোমাদের। আবার দেখো, বলছিলাম যে এই রেনাল পিরামিড থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নালী বের হয়, 8 থেকে 14টা, এটাকে বলা হয় মাইনর ক্যালিক্স। আর এরা মিলিত হয় কোথায়? মেজর ক্যালিক্স, 2 থেকে 3টা মেজর ক্যালিক্স। পরীক্ষা আসবে কি? মেজর ক্যালিক্সের সংখ্যা কয়টা? 2 থেকে 3টা। মাইনর ক্যালিক্স কয়টা? 8 থেকে 14টা। এভাবে পরীক্ষায় আসবে। এবার আসো, মোটামুটি আমাদের বৃক্কের গঠন শেষ। এবার দেখো বৃক্কের কাজ, হেডলাইন করব। কি পড়বো আমরা? হেডলাইন। মানে বৃক্কের কাজ কি? রক্ত পরিশোধন করা, অসমো রেগুলেশন বা পানির সমতা বজায় রাখা, অন্যান্য পদার্থের অপসারণ, পিএইচ নিয়ন্ত্রণ বা অম্লক্ষারের ভারসাম্য, লবণের সাম্য। তার মানে লিখে রাখবা হেডলাইন। এই হেডলাইন গুলো আমরা মেনলি পড়বো এই কাজ থেকে, যে নিচের কোনটা বৃক্কের কাজ, নিচের কোনটা বৃক্কের কাজ নয়। এভাবে আমরা প্রশ্নগুলা পাবো। এবার আসো ভিতরে আসে, দেখো 9 নম্বর পয়েন্টটা আমরা ভিতরে পড়বো। সেটা কি? যে বৃক্ক হরমোন হরমোনকরণ করে, এপিই, এফ। এতে হচ্ছে
অ্যানজিওটেনসিন, এটা হচ্ছে অ্যানজিওটেনসিন। বৃক্ক যে হরমোন ক্ষরণ করে তার মধ্যে একটা হচ্ছে অ্যানজিওটেনসিন। পিতে হচ্ছে দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন, আর ইতে কি এরিথ্রোপোয়েটিন। তো আমরা এটা জানি যে এরিথ্রোসাইট আরবিসি, আর এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। আর এই প্রক্রিয়া সাহায্য করে যে কি এরিথ্রোপোয়েটিন হরমোন, ঠিক আছে, এরিথ্রোপোয়েটিন হরমোন। তাহলে যদি বলে বৃক্ক কয়টা হরমোন ক্ষরণ করে, 3টা হরমোন ক্ষরণ করে বা উৎপাদন করে। একটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে অ্যানজিওটেনসিন। আবার অ্যানজিওটেনসিন হচ্ছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যানজিওটেনসিন হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আবার রেনিন নামক দেখো একটা এনজাইম ক্ষরণ করে, রেনিন, যেটা হরমোনের মতো কাজ করে। তো এই যে রেনিন, RENIN, এই রেনিন হচ্ছে বৃক্কের। আরেকটা রেনিন আছে দেখো, RENNIN, এটা হচ্ছে পাকস্থলী বা পরিপাকতন্ত্রের রেনিন। এটা হচ্ছে দুধের প্রোটিন, ওই যে কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। এটা হচ্ছে দুধের প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, ঠিক আছে। আর এই রেনিন হচ্ছে হরমোনের মতো কাজ করে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে মানে সাহায্য করে। এরপর দেখো গ্লুকোনিওজেনেসিস, আমরা শব্দটা জানি। গ্লুকোনিওজেনেসিস কি? নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়া। প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তো বৃক্ক এই গ্লুকোনিওজেনেসিস, যখন আমরা অনেক সময় অনাহারে থাকি, খাবার নাই, কিন্তু মস্তিষ্কে তো গ্লুকোজ না গেলে তো ব্রেন ডেথ হয়ে যাবে। তো ওই সময় এরা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি করে আমাদের 20% পর্যন্ত গ্লুকোজ সরবরাহ করতে পারে। 20% পর্যন্ত গ্লুকোজ সরবরাহ করতে পারে, ঠিক আছে। আবার ভিটামিন ডি কার্যকর রূপ তৈরি করতে সাহায্য করে। আর ভিটামিন ডি আমাদের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে ক্যালসিয়াম হাড়ের গঠনে সাহায্য করে। এই জন্য ভিটামিন ডি এর অভাব হলে কি হয়? বাচ্চাদের রিকেটস রোগ হয়। ভিটামিন ডি কে সক্রিয় করতেছে কে? এই বৃক্ক। ক্যালসিয়াম শোষণে সাহায্য করতেছে কে? ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয় রিকেটস রোগ, আর বড়দের হয় অস্টিওমেলাসিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে দেখো আমাদের বৃক্কের গঠন। ওকে, তোমরা একটু অ্যান্সার দিবা, বৃক্ক কোন কোন হরমোন ক্ষরণ করে? এরপরে দেখো আসো যে বৃক্ষের গঠন ও কাজের একক। দেখো এটা আমরা পড়ছি যে বৃক্ষের গঠন ও কাজের এককে বলা হয় নেফ্রন। এবং প্রত্যেক মানুষের বৃক্ষে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তার মানে আমাদের দুইটা বৃক্ষ, তাহলে আমাদের দেহে টোটাল 20 থেকে 24 লাখ নেফ্রন থাকে। 20 থেকে 24 লাখ নেফ্রন থাকে। এবং প্রতিটা নেফ্রন দেখো 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। এবং এই নেফ্রন গুলা একসাথে করলে প্রতি বৃক্ষে 36 কিলোমিটার বা 22.5 মাইল, 36 কিলোমিটার বা 22.5 মাইল হবে এক বৃক্ষ। তাহলে দুই বৃক্ষ মিলে কত হবে? 72 কিলোমিটার বা 45 মাইল। এবং আমাদের এই নেফ্রনের কাজ কি? বৃক্ষের প্রধান কাজ বা নেফ্রনের কাজ কি? পরিশ্রুত করা বা ফিল্ট্রেশন করা, পানি ফিল্ট্রেশন করা বা পরিশ্রুত করা, ঠিক আছে। এবং এরা প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত করে, যার 99%ই রক্তে ফিরে আসে। আর প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়, ঠিক আছে। যে ভুল করবে না, অনেকে ভুল করে দিয়ে যায় 99%ই মূত্র তৈরি করে। তাহলে মূত্র থলিতে কিন্তু কোনো কাজ হবে না, ওখানে গাজি ট্যাঙ্ক লাগানো লাগবে, তাও দেখা ধরবে না মূত্র, ঠিক আছে। তো মনে রাখবো যে 99%ই ফিরে আসবে, আর 1% মাত্র মূত্র তৈরি হবে। এবং বোম্যান দেখো ভাগ করছে নেফ্রনকে দুই ভাগে। একটা হচ্ছে রেনাল বা মালপিজিয়ান কর্পাসল, কেউ মালপিজিয়ান নালিকা বলবো না, মালপিজিয়ান নালিকা কিন্তু ঘাসফড়িং এদের জনাঙ্গ। তাহলে রেনাল বা মালপিজিয়ান কর্পাসল, আর হচ্ছে রেনাল টিউবিউলস। আবার এই মালপিজিয়ান কর্পাসলকে ভাগ করা যায় বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এটা তোমার ছবি দেখে আঁকায় দেখাইছিলাম। তারপরে এই রেনাল টিউবিউলসকে আবার দেখো ভাগ করো প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাসানো নালিকা,
এরপর দেখো হেনলির লুপ, তারপর দেখো ডিস্টাল বা দূরবর্তী প্যাটার্ন নালিকা। তাহলে এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে। হেনলির লুপ দেখো দুই প্রকার, অবরোহণ বা ডিসেন্ডিং আর আরোহণ বা অ্যাসেন্ডিং, এটাও আমরা পড়ছি। এরপর দেখো রেনাল কর্পাসল বা মালপিজিয়ান কর্পাসল বা মালপিজিয়ান বডি, এই দুইটা অংশ আমি বলছি যে বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাস। দেখো যে দ্বিস্তরী পেয়ালার মতো অংশ, এই দ্বিস্তরী পেয়ালার মতো অংশটাকে আমরা বলতেছি কি? বোম্যান্স ক্যাপসুল। এটাকে আমরা বলতেছি বোম্যান্স ক্যাপসুল, যার বাইরের স্তরকে আমরা বলছিলাম প্যারাইটাল আর ভেতরটাকে বলছিলাম ভিসেরাল। বাইরে প্যারাইটাল, ভেতরে ভিসেরাল, আর দুই স্তরের মাঝখানে বলছিলাম ক্যাপসুলার স্পেস। তোমাদের শুরুতে আমি ছবি এঁকে দেখা দিছি যে বাইরে প্যারাইটাল, ভেতরে ভিসেরাল, মাঝখানে ক্যাপসুলার স্পেস। আর বলছিলাম যে ভিসেরাল স্তরে একটা বিশেষ ধরনের প্রবর্তনযুক্ত কোষ থাকে, এটা বলা হয় পোডোসাইট, এটা হচ্ছে পোডোসাইট। আর বাইরের স্তরটা ছিল আইশাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম, আইশাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম। আর গ্লোমেরুলাসের মধ্যে দেখো অন্তর্বাহী ধমনী, আর থাকে হচ্ছে এর অপর নাম হচ্ছে এফারেন্ট আর্টেরিয়াল। অন্তর্বাহী ধমনিকা আর হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট আর্টেরিয়াল, এই থাকবে। এবং মাঝখানে থাকবে 50 থেকে কৈশিক 60টা। তো পরীক্ষা অনেক সময় দেয় যে কৈশিক তালিকা কয়টা থাকে গ্লোমেরুলাস, 50 থেকে 60টা। একটা এফারেন্ট ধমনিকা একদিকে ঢুকবে আর ইফারেন্ট ধমনিকা বের হয়ে যাবে। তো এই বোম্যান্স ক্যাপসুল বা রেনাল কর্পাসলের প্রধান কাজ কি? পানি ফিল্ট্রেশন করা বা গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করা। গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করা হচ্ছে প্রধান কাজ। এবার আসো বৃক্ক নালিকা বা রেনাল টিউবুল। এই বৃক্ক নালিকা দেখো এর লেন্থ পড়বা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার লেন্থ পড়বা। আর আমরা এটাকে আগে দেখাছিলাম যে প্রক্সিমাল প্যাথরো নালিকা বা নিকটবর্তী প্যাথরো নালিকা, যেখানে আঙ্গুলের মতো অভিক্ষেপ বা মাইক্রোভিলাই থাকবে। তারপর দেখাছিলাম হেনলি লুপ বা ইউ আকৃতির, যার দুইটা অংশ থাকবে, ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং বাহু। এটাও তোমাদের আমাদের পড়ানো। এরপর দেখো ডিস্টাল বা দূরবর্তী প্যাটার্ন নালিকা, এই যে ছবি তোমাদের আঁকাইছিলাম, ঠিক আছে। এরপর দেখো দূরবর্তী প্যাটার্ন নালিকা, এই যে বলছিলাম যে নিকটবর্তী এবং দূরবর্তী প্যাটার্ন নালিকায় সূক্ষ্ম কৈশিক নালিকা থাকবে, যেটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারিস। ক্যাপিলারিস মানে কি? কৈশিক নালিকা। টিউবুল মানে কি? নালিকা। আর পেরি মানে কি? নালিকার চারপাশে যে কৈশিক নালিকাগুলো থাকে তাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারিস। এবার দেখো এই যে দূরবর্তী নালিকাগুলো মিলিত হয়ে কি তৈরি করে? সংগ্রাহী নালী। অনেকগুলো সংগ্রাহী নালী মিলিত হয়ে কি তৈরি করে? ডাক্ট অফ বেলিনি। এই সব কিন্তু আমি বলছি, ঠিক আছে। সংগ্রাহী নালী মিলিত হয়ে ডাক্ট অফ বেলিনি তৈরি করে। ওকে। আবার দেখো নেফ্রনের নিকটবর্তী প্যাটার্ন নালিকায় নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। ওই যে বলছিলাম যে নিকটবর্তী প্যাটার্ন নালিকা বা প্রক্সিমাল প্যাটার্ন নালিকায় কি থাকে? মাইক্রোভিলাই থাকে, আঙ্গুলের মতো অভিক্ষেপযুক্ত কোষ, যেটা কি করে? পুনঃশোষণের সাথে জড়িত। এই জন্য সবচেয়ে বেশি পুনঃশোষিত হয় কোথায়? নিকটবর্তী প্যাটার্ন নালিকায়। এরপরে দেখো নেফ্রনের প্রকারভেদ। দেখো তোমাদের নতুন এডিশনে বই কিন্তু এটা দুই প্রকার, পুরাতন এডিশনে দেওয়া ছিল 3 প্রকার। পুরাতন এডিশনে দেওয়া ছিল সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন, জাক্সটা মেডুলারি। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটা মেডুলারি। এটা ছিল তোমাদের নতুন এডিশনের বই, পুরাতন এডিশনের বই। আর নতুন এডিশনের বই দেখা যাওয়া আছে নেফ্রন দুই প্রকার। নেফ্রন দুই প্রকার, একটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন, যেটা 85%, আর জাক্সটা মেডুলারি নেফ্রন, যেটা 15%। স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করা কার কাজ? পরীক্ষা কিন্তু খুব আসে যে স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করবে কে? স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করবে হচ্ছে কে? সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন। আর জরুরি অবস্থায় ইমার্জেন্সি সিচুয়েশনে মূত্র তৈরি করবে কে? জাক্সটা মেডুলারি নেফ্রন। ঠিক আছে, তাহলে দুটাই খুব ইম্পর্টেন্ট। যে স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে কে? সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন। আর জরুরি অবস্থায় তৈরি করে কে? জাক্সটা মেডুলারি নেফ্রন। জরুরি অবস্থায় 15%। ঠিক আছে, এই গেল। এরপরে দেখো নেফ্রনের কাজ। এই নেফ্রনের কাজ কি পড়বা? শুধু আমি দাগায় রাখছি, দেখো হেডলাইন গুলা। হেডলাইন পড়বা যে ফিল্ট্রেশন করে, পুনঃশোষণ করে, ক্ষরণ করে, নতুন পদার্থ সৃষ্টি করে, আবার পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নেফ্রনের কাজ। জাস্ট হেডলাইন পড়লে হবে, ভিতরে আমাদের তেমন পড়া লাগবে না। ঠিক আছে, আর বিভিন্ন অংশে কোথায় কি পুনঃশোষণ হয় না হয় এটা এতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা তেমন আসে না। তবে তোমরা লাস্টের 4টা পড়তে পারো, যে হেনলি লুপে
কোথায় সক্রিয় শ্বসন হয়, কি হয়, নিষ্ক্রিয় কি হয়, আর হচ্ছে ক্ষরণ কি হয়। তোমরা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবা যে শোষণের ক্ষেত্রে পানি আর সোডিয়াম থাকবে, শোষণের ক্ষেত্রে ম্যাক্সিমাম, ঠিক আছে। শোষণ হচ্ছে পানি, শোষণ হচ্ছে পানি, শোষণ হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সোডিয়াম থাকবে আর পানি থাকবে শোষণের ক্ষেত্রে। আর এই দূরবর্তী বেদনালিকায় হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম বিভিন্ন আয়ন কি হয়, ক্ষরিত হয়, ডিরেক্ট ক্ষরিত হয়, ঠিক আছে। তো যাই হোক, এই টপিকটা থেকে প্রশ্ন তেমন আসে না। এই এতগুলা যে কোথায় কি শোষিত হয় এবং কোথায় কি ক্ষরিত হয়, এই এতটুকু মনে রাখাও আসলে অনেক টাফ, ঠিক আছে। তো এই জন্য এখান থেকে সিলেক্টিভ কিছু পড়বা, আমাদের সবকিছু লাগবে না এখান থেকে। এবার দেখো রেচনের শারীরবৃত্ত, এটাও অনেকখানি আমাদের পড়া হয়ে গেছে যে মানুষের প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে প্রধান বর্জ্য পদার্থ। এবং আমরা বলছিলাম যাদের মূত্রে বা রেচন বর্জ্যে ইউরিয়া বেশি থাকে তাদের বলা হয় ইউরিওটেলিক প্রাণী, ইউরিওটেলিক প্রাণী। এবং এ ধরনের ঘটনাকে বলা হয় ইউরিওটেলিজম, ইউরিওটেলিজম। ওকে, এরপরে দেখো এই রেচনের শারীরবৃত্তকে দুই ভাগে ভাগ করা যায়। রেচনের শারীরবৃত্তকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউরিয়া আর একটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। একটা হচ্ছে ইউরিয়া আর একটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। এই রেচনের শারীরবৃত্তকে দুই ভাগে ভাগ করলাম, ইউরিয়া এবং মূত্র তৈরির প্রক্রিয়া, ঠিক আছে, ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া। তো দেখো ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া আমি শুরুতে তোমাদের পড়াইছিলাম, বলছিলাম যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রোটিন গঠন করে। তোমাদের শুরুতেই পড়াটা শুরুই হয়েছিল এই বেসিক দিয়ে, যে যকৃতে ডিঅ্যামাইনেজ এনজাইমের সাহায্যে ডিঅ্যামিনেশন একটি প্রক্রিয়ায় একটা অ্যামাইনো অ্যাসিড ভেঙে কিটো অ্যাসিড এবং অ্যামিনো মূলক তৈরি করে। এবং কিটো অ্যাসিড তো আমরা জানি ক্রেবস চক্রে চলে যাবে শক্তি উৎপাদনের জন্য। এই যে এই বিক্রিয়াটা দেখো, যে আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে ডিঅ্যামিনেশন কিটো অ্যাসিড আর হচ্ছে অ্যামোনিয়া বা অ্যামিনো মূলক। এই অ্যামিনো মূলক পরবর্তীতে কি করবে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। আবার এটা পরবর্তীতে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করবে, ইউরিয়া। তাহলে এই সব জিনিসগুলো আমরা শুরুতেই পড়ে আসছি, খালি পড়ি নাই। যেটা আবিষ্কার করছে কে, দেখো হ্যান্স ক্রেবস, হ্যান্স ক্রেবস এবং কার্ট হেন্সেলিয়েট, হ্যান্স ক্রেবস এবং কার্ট হেন্সেলিয়েট, হ্যান্স ক্রেবস এবং কার্ট হেন্সেলিয়েট ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করছে, ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া। ওকে, যাকে বলা হচ্ছে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। তাহলে এটা পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। এবার দেখো পরীক্ষা যদি দিয়ে দিতে পারে যে ইউরিয়া চক্রটি বা অনিল চক্র কয়টা ধাপে হয়, 5টা ধাপে হয়। কোথায় কোথায় হয়, প্রথম দুটো বিক্রিয়া হয় যকৃত কোষের মাইটোকন্ড্রিয়ায়, আর বাকিগুলো হয় সাইটোপ্লাজমে, যকৃতের সাইটোপ্লাজমে। তাহলে 5টা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম দুটো হয় যকৃত কোষের মাইটোকন্ড্রিয়ায়, আর বাকিগুলো হয় হচ্ছে যকৃত কোষের সাইটোপ্লাজমে। এবার দেখো মূত্র সৃষ্টির প্রক্রিয়া, এই মূত্র সৃষ্টির প্রক্রিয়াটা আবিষ্কার করছে বিজ্ঞানী আর্থার কুশনি, রবার্টসন কুশনি। এবং এই মূত্র সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলি এভাবে, তিনবার মনে রাখার জন্য 3টা ধাপ। আনিস, আনিস হচ্ছে, আতে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, আতে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, আতে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। 2 নাম্বার হচ্ছে টিউবুলার পুনঃশোষণ বা নির্বাচিত পুনঃশোষণ, এটাকে বলা হয় টিউবুলার পুনঃশোষণ বা নির্বাচিত পুনঃশোষণ। আর সতে হচ্ছে সক্রিয় ক্ষরণ, সতে সক্রিয় ক্ষরণ বা টিউবুলার ক্ষরণ, সক্রিয় ক্ষরণ বা টিউবুলার ক্ষরণ। এই 3টা হচ্ছে আমাদের মূত্র সৃষ্টির ধাপ। তো এখানে যে দাগানো লাইনগুলো আছে, দাগানো লাইনগুলো তোমরা পড়বা। এবার দেখো তোমাদের আমি দেখাই একটু, দেখো আমরা যে আঁকাইছিলাম,
তো এই জায়গায় ছিল কি গ্লোমেরুলাস, অ্যাফারেন্ট ধমনী, ইফারেন্ট ধমনী। তো আমরা যে পানিগুলা খাচ্ছি বা আমরা যে খাবারগুলো পানিগুলো খাই, এই পানিগুলা এসে বা দ্রব্যগুলো এসে কি হয়, জমা হয় কোথায়, ফিল্ট্রেশন হয় কোথায়, এই গ্লোমেরুলাসে। এই যে গ্লোমেরুলাসে এখানে এসে জমা হবে, ফিল্ট্রেশন হবে। এই জায়গায় এরা এই যে পানিগুলো থাকবে বা জমা হবে, এই পানি এখান থেকে একটা চাপ দেবে নিচের দিকে যাওয়ার জন্য, ভেদ করে ক্যাপসুলার স্পেসে যাওয়ার জন্য একটা চাপ দেবে। এটাকে বলা হয় পানির হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এটাকে বলা হচ্ছে পানির হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই পানির হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মান হচ্ছে 70 মিলিমিটার পারদ চাপ, 70 মিলিমিটার পারদ চাপ। কিন্তু এই যে উপর থেকে পানি যে চাপটা দিচ্ছে নিচের দিকে যাওয়ার জন্য, এই যে এখানে যে উপাদানগুলো আছে, এখানে যে আগের থেকে পরিস্রুত কিছু ফ্লুইড আছে বা তরল আছে, বা এখানে কিছু আরো অন্যান্য উপাদান আছে, এই যে ফ্লুইড বা অন্যান্য উপাদান বা পরিস্রুত তরলগুলা, ঠিক আছে, পরিস্রুত তরলগুলা আছে এখানে, সেটাকে বলা হচ্ছে যে ফিল্ট্রেট, আগের যে পূর্বের ফিল্ট্রেট। আর এর মধ্যে কিছু সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন আয়ন আছে, ঠিক আছে। তো এরা এই দিক থেকে দুইটা চাপ দেবে, দুইটা চাপ দেবে। এই দুইটা চাপ সম্মিলিত ভাবে এটাকে আমরা বলি বাধা দানকারী প্রেসার। এটা তোমাদের আলিম স্যারের বই পাবা, যে বাধা দানকারী চাপ। এই বাধা দানকারী চাপ হচ্ছে 35 মিলিমিটার মার্কারি। তাহলে আমাদের নিট কত, নিট কার্যকর চাপ, কার্যকর চাপ হচ্ছে 35 মিলিমিটার মার্কারি, 35 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে কার্যকর চাপ, ঠিক আছে। এইটা তোমাদের আলিম স্যারের বইয়ের হিসাব, আলিম স্যারের বইয়ের হিসাব এটা। কিন্তু যদি আমরা মনে করো এটা তোমাদের আজমল স্যারের পুরাতন বই দেখি, নতুন বই নাই, পুরাতন বইয়ের হিসাব করি, তাহলে এই যে পানির হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আজমল স্যারের বইয়ের পুরাতন আগের এডিশন, ঠিক একটা এডিশন আগে, এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার ছিল 75। আর এখান থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা তরলের চাপ ছিল 20। আর কলয়েড জাতীয় পদার্থ তাদের একটা অসমোটিক প্রেসার ছিল 30। তাহলে নিচের থেকে কাজ করতেছে বিপরীত ক্রমে, হচ্ছে 20 প্লাস 30 মানে 50। তাহলে কার্যকর পরিশ্রমণ চাপ হচ্ছে 25। যদি আগের এই আজমল স্যারের আগের এডিশন দেখি তাহলে হচ্ছে 25, আর নতুন এডিশনে বলা আছে 10 থেকে 25। আর কার্যকর পরিশ্রমণ চাপ আলিম স্যারের বইতে আছে 35 মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে। যেটা অপশনে যেভাবে থাকবে তোমরা সেভাবে অ্যান্সারটা করবা। এরপর আসো এই ফিল্ট্রেশনের কারণে এখানে কি, এই চাপের কারণে, কার্যকর পরিশ্রম চাপের কারণে সবগুলো ফিল্ট্রেশন হয়ে এখানে জমা হয়। পরে এখান থেকে কোথায় যায়, প্রক্সিমাল পেছনালিকায় যায়। তো প্রক্সিমাল পেছনালিকায় যে যত যা ফিল্ট্রেট আছে সবই যদি বের হয়ে যায় মূত্রের মাধ্যমে, তাহলে আমাদের লাভ কি, এগুলো আমাদের কোষে পুনঃশোষিত হতে হবে, পুনঃশোষিত হতে হবে। এবং এই যে এখানে কি থাকে বলছিলাম, মাইক্রো ভিলাই থাকে, মাইক্রো ভিলাই থাকে, মাইক্রো ভিলাই। তো আমাদের যে পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় তার 80%, যে পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় তার 80% পুনঃশোষিত হয়। এই টোটালটা মিলে, এই টোটাল জায়গা মিলে 80% পুনঃশোষিত হয়, 80%। তার মধ্যে প্রক্সিমাল এই 60% হয় হচ্ছে প্রক্সিমাল প্যাথন নালিকায়, বাকি হেনলিন লুপ, ডিস্টাল আর সংগ্রাহী নালিকা মিলে হয় 60%, ঠিক আছে, 60%। তাহলে টোটাল 80% পুনঃশোষিত হয়, যার 60% হয় প্রক্সিমাল প্যাথানো নালিকায়, প্রক্সিমাল প্যাথানো নালিকায়। দেখো আমরা বইয়ে যাই, বই এখানে আছে পাবা। দেখো এই যে কার্যকর পরিশ্রম চাপ দেওয়া আছে 10 থেকে 25 মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে। এইটা তাহলে পড়বা। আবার দেখো দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত প্রবাহিত হয়, 1200 ml, এবং এখান থেকে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। তাহলে এই মানগুলো আমাদের মুখস্থ করতে হবে। এবং দেখো ওই যে বলছিলাম যে 80% পুনঃশোষিত হয়, 80%, তার মধ্যে 60% কি প্রক্সিমাল প্যাথোনালিকায় পুনঃশোষিত হয়, বিশেষ করে গ্লুকোজ,
অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, এই ম্যাক্সিমাম সব পুনঃসংযোজিত হয় কোথায়? প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাসারো নালিকায়। এবার দেখো করতে হবে হচ্ছে ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন এবং কিছু ইউরিয়া, এই ক্রিয়েটিনিন এবং কিছু ইউরিয়া নিকটবর্তী প্যাসারো নালিকায় চারপাশে যে কৈশিক জালক বা রক্ত জালক আছে, চারপাশের রক্ত জালক থেকে ডিরেক্টলি চারপাশের রক্ত জালকে সরাসরি চলে আসবে কোথায়? প্রক্সিমাল প্যাসারো নালিকায়। পরে প্রক্সিমাল থেকে হেনলির লুপ ডিস্টাল হয়ে বাইরে বের হয়ে যাবে। আবার দূরবর্তী প্যাসারো নালিকায় দেখো, দূরবর্তী প্যাসারো নালিকায় এটা ইম্পর্টেন্ট, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, এই ছয়টা জিনিস, তিনটা আয়ন, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন এবং হিস্টামিন, এই ছয়টা জিনিসের কি হয়? সরাসরি সক্রিয়করণ হয় ডিস্টাল প্যাসারো নালিকায়। পরে ওখান থেকে সংগ্রাহী নালিকা হয়ে ইউরেটার হয়ে এর বাইরে বের হয়ে যাবে। এবার দেখো মূত্র, এই গ্লোমেরুলার যে ফিল্ট্রেট আছে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হওয়ার পর, পুনঃশোষণ হওয়ার পরও ওই যে বৃক্ক নালিকার মধ্যে যে অম্লধর্মী ধাতব গন্ধযুক্ত পদার্থ থাকবে তাকে বলা হবে মূত্র। এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক গড়ে 1500 ml বা 1.5 লিটার, একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক গড়ে 1500 ml বা 1.5 লিটার মূত্র ত্যাগ করে, ঠিক আছে? মূত্র ত্যাগ করে। তবে ভ্যারি করতে পারে, যে বেশি পানি খাবে তার মূত্রের পরিমাণ বেশি হবে, শীতকালে মূত্র বেশি হয়, বেশি পরিশ্রম করলে ঘামলে আবার মূত্রের পানির পরিমাণ কমে যায়। আবার বৃক্কের সমস্যা, বৃক্কের প্রদাহ বা ডায়াবেটিস হলে মূত্রের পানির পরিমাণ বা বেশি বেশি মূত্র ত্যাগ করে। কিছু কিছু পদার্থ আছে যারা মূত্রের পানির পরিমাণ বাড়িয়ে দেয়, তাদেরকে বলা হয় ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক। মূত্রবর্ধক যেমন পানি, লবণাক্ত পানি, চা, কফি। পানি, লবণাক্ত পানি, চা, কফি, এরা হচ্ছে মূত্রে পানির পরিমাণ বাড়ায় দেয়, এদেরকে বলা হয় ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক। আর যদি বলা হয় মূত্রে বেশি পানি দেওয়াকে কি বলা হয়? ডাইইউরেসিস। ডাইইউরেসিস, ডাইইউরেসিস আর ডাইইউরেটিক্স। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মূত্রবর্ধক। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, পানি, লবণাক্ত পানি, চা, কফি। এবার আসো, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি বলছিলাম একটু আগে, যে 1.5 লিটার মূত্র ত্যাগ করার কথা ডেইলি। যদি কেউ 2.5 লিটারের বেশি মূত্র ত্যাগ করে, যদি কেউ ডেইলি 2.5 লিটারের বেশি মূত্র ত্যাগ করে, সেটাকে আমরা বলি পলি ইউরিয়া, মানে বেশি মূত্র ত্যাগ করতেছে, সেটাকে বলা হয় পলি ইউরিয়া। কি বলা হয়? পলি ইউরিয়া। মূত্রের পরিমাণ যদি 400 নিচে হয়, কমে যাচ্ছে অলিগো ইউরিয়া বা অলিগোরিয়া, অলিগো ইউরিয়া বা অলিগোরিয়া। আর যদি 100 কম হয় তখন তাকে বলা হয় অ্যানুরিয়া। 100 কম হলে তখন তাকে বলা হয় অ্যানুরিয়া। তাহলে 2.5 লিটারের বেশি হলে পলি ইউরিয়া, 400 নিচে হলে অলিগুরিয়া, আর হচ্ছে 100 কম হলে অ্যানুরিয়া। মানে নাই, মানে একদম মূত্র নাই, এই জন্য বলা হয় অ্যানুরিয়া। এবার দেখো মূত্র বৈশিষ্ট্য কি, এরা হালকা হলুদ বর্ণের বা খড় বর্ণের হয়, সাদা হয় না। কারণ কি? ইউরোক্রোম নামক রঞ্জক থাকে। ইউরোক্রোম নামক রঞ্জক থাকার কারণে এরা হালকা হলুদ বর্ণের বা খড় বর্ণের হয়, ঠিক আছে? এবং যদি পরীক্ষায় দেয় গাঢ় হলুদ কেন হয়, পরীক্ষায় মূত্র গাঢ় হলুদ কেন হয়, তখন অ্যান্সার দিবা বিলিরুবিন। কি দিবা? বিলিরুবিন। ওকে, তাহলে মূত্র খড়বর্ণের হয় ইউরোক্রোম থাকার কারণে। দেখো ডেইলি কতটুকু মূত্র তৈরি হয়? 600 থেকে 2500 ml। ডেইলি কতটুকু মূত্র তৈরি হয়? 600 থেকে 2500 ml মূত্র তৈরি হয় ডেইলি। মূত্র আপেক্ষিক গুরুত্ব কত দেখো, 1.008 থেকে 1.030, 1.008 থেকে 1.030। এরপর দেখো পিএইচ কত, 6.0 বা 4.5 থেকে 8 পর্যন্ত হতে পারে রেঞ্জ। এবং মূত্র কেমন? দুর্গন্ধযুক্ত। কারণ কি? এখানে ইউরিনোট থাকে। দুর্গন্ধযুক্ত কারণ ইউরিনোট থাকে। অনেক সময় পরীক্ষা আসে ঝাঁঝালো কেন হয়? মূত্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয় কেন? অ্যামোনিয়া থাকার কারণে। অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত, ঝাঁঝালো। তাহলে দুর্গন্ধযুক্ত হয় হচ্ছে ইউরিনোট থাকার কারণে। আবার ঝাঁঝালো হয় কিসের জন্য? অ্যামোনিয়ার জন্য ঝাঁঝালো। ওকে, এরপরে দেখো মূত্রের রাসায়নিক উপাদান 95 থেকে 97% পানি বা 95% পানি থাকবে, আর 5% বা 3 থেকে 5% থাকবে কি? কঠিন পদার্থ। তো এবার দেখো বক্স পাবো একটা, এই বক্স মুখস্থ করতে হবে। এই বক্স মুখস্থ করবে যে জৈব জৈব থাকে 60,
আর অজৈব থাকে 40। তার মধ্যে ইউরিয়া 2%, ইউরিক অ্যাসিড 0.05, ক্রিয়েটিনিন 0.07 অথবা 0.075, সোডিয়াম 0.35, পটাশিয়াম 0.15, অ্যামোনিয়াম 0.04, ক্লোরাইড 0.60। সবই পড়তে হবে, কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। সবই পড়তে হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো কিছু কন্ডিশন, অস্বাভাবিক কিছু উপাদান থাকতে পারে এগুলো ছাড়াও। যেমন মূত্রে গ্লুকোজ, মূত্রে যদি গ্লুকোজ থাকে, মূত্রে গ্লুকোজ থাকলে ওই কন্ডিশনটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। মূত্রে গ্লুকোজ উপস্থিত থাকলে সেটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া, এবং এটা সাধারণত ডায়াবেটিস থাকলে হয়। মূত্রে গ্লুকোজ উপস্থিত থাকলে আমরা বলি গ্লাইকোসুরিয়া, এবং এটা সাধারণত ডায়াবেটিস থাকলে হয়। যদি বৃক্কে ইনফেকশন বা প্রদাহ হয়, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়, বা লিম্ফোসার্কোমা প্রভৃতি রোগ হয়, ইত্যাদি রোগ হয়, তাহলে মূত্রে পাওয়া যায় প্রোটিন, প্রোটিন প্রোটিন উপস্থিত পাওয়া যায়, এটাকে বলা হয় প্রোটিন ইউরিয়া। মানে ইউরিয়া বা মূত্রের সাথে প্রোটিন যাচ্ছে, প্রোটিন ইউরিয়া। বৃক্কের কারো রোগ হলে অথবা অ্যালকোহল ক্রিয়া করলে, বেশি বেশি অ্যালকোহল খাইলে, অ্যালকোহলের সাইড ইফেক্ট দেখা দিলে মূত্রে লিপিড পাওয়া যেতে পারে, এটাকে বলা হয় লিপুরিয়া, এটাকে বলা হয় লিপুরিয়া, এটাকে বলা হচ্ছে লিপুরিয়া। এবার জন্ডিস হলে প্রস্রাব হলুদ হয়ে যায়, তার মানে বিলিরুবিন পাওয়া যায়, এটাকে বলা হয় বিলিরুবিন ইউরিয়া, এটাকে বলা হয় বিলিরুবিন ইউরিয়া, এটাকে বলা হচ্ছে বিলিরুবিন ইউরিয়া, এটাকে বলা হচ্ছে বিলিরুবিন ইউরিয়া। আবার রক্ত, অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাবে লাল প্রস্রাব বেরোচ্ছে, মানে আরবিসি বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, এটা বৃক্কে প্রদাহ হলে হবে, ইনফেকশন হলে হয়, অথবা আমাদের যে প্রোস্টেট গ্রন্থি আছে এটাকে ইনফেকশন হলে হয়, অথবা এই কি কারণে আঘাত লাগলে হয়, তখন এটাকে বলা হয় হেমাচুরিয়া। মানে মূত্রের সাথে রক্ত যাওয়াকে বলা হয় হেমাচুরিয়া, এই কন্ডিশনটাকে বলা হয় হেমাচুরিয়া। আর একটা আছে, মূত্রে যদি কিটোন বডি যায়, মূত্রে যদি কিটোন বডি যায়, এটা যায় ডায়াবেটিস হলে, ডায়াবেটিসে যায় কিটোন বডি, এবং এটাকে বলা হয় কিটোনুরিয়া, এটাকে বলা হয় কিটোনুরিয়া, এটাকে বলা হচ্ছে কিটোনুরিয়া, কিটোন বডি। ওকে, এই হচ্ছে আমাদের অস্বাভাবিক কন্ডিশন। এবার দেখো যে আমাদের মূত্রনালীতে বা মূত্রথলিতে যে ডেট্রুসোর পেশি থাকে, এই ডেট্রুসোর পেশি যখন সংকুচিত হয়, আর আরেকটা পেশি থাকে স্ফিংটার পেশি, এই স্ফিংটার পেশি যখন প্রসারণ ঘটে, তখন হচ্ছে মূত্র দেহের বাইরে বের হয়ে যায়, এবং একটা সুস্থ স্বাভাবিক মানুষ ডেইলি 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করে, 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করে। এবার আসো ইউরিক অ্যাসিড বর্জ্য। দেখো এটা একটু বলি আমাদের, যে আমাদের যে নাইট্রোজেন গঠিত ক্ষারক আছে না, আমাদের যে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড কি দিয়ে গঠিত? নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারক দিয়ে গঠিত। এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক আছে পিউরিন এবং পাইরিমিডিন, তার মধ্যে পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তো এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক পিউরিন, এই পিউরিন বিপাক করলে বা পিউরিনকে ভাঙলে, পিউরিন যে দুই ধরনের, অ্যাডেনিন এবং গুয়ানিন, এই অ্যাডেনিন এবং গুয়ানিনকে যদি হাইড্রোলাইটিক মানে পানি সহযোগে ডিঅ্যামিনেশন করা হয়, পানি সহযোগে যদি অ্যামিনোমূলক অপসারণ করা হয়, তাহলে পাওয়া যায় হচ্ছে হাইপোজ্যান্থিন এবং জ্যান্থিন নামক দুটো নাইট্রোজেন গঠিত পদার্থ, যেটা জারণের ফলে তৈরি হয়েছে ইউরিক অ্যাসিড। তো পরীক্ষায় এত কিছু আসবে না, আসলে আসতে পারে যে পিউরিন বিপাকের, মানে পিউরিন বিপাকের শেষ পরিণতি কি? পিউরিন বিপাকের শেষ পরিণতি হচ্ছে ইউরিক অ্যাসিড, পিউরিন বিপাকের শেষ পরিণতি হচ্ছে ইউরিক অ্যাসিড। এবং এই ইউরিক অ্যাসিড যদি মূত্রে বেশি হয়ে যায়, তখন তাকে বলা হয় হাইপার ইউরিকোসোরিয়া। মূত্রে এই ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে তখন তাকে বলা হয় হাইপার ইউরিকোসোরিয়া, হাইপার ইউরিকোসোরিয়া। ঠিক আছে? আর এই ইউরিক অ্যাসিড বৃক্ক, রেচননালী এবং মূত্রথলিতে সঞ্চিত হয়ে সুই আকৃতির একটা স্ফটিক তৈরি করে, যেটাকে আমরা বলি বৃক্কের পাথর, সেটাকে আমরা বলি বৃক্কের পাথর। তাহলে বৃক্কে পাথরে হওয়ার অন্যতম একটা কারণ কি? ইউরিক অ্যাসিড জমা। অন্য কিছু জমা হয়েও তৈরি হতে পারে, কিন্তু ইউরিক অ্যাসিড জমা হয়েও পাথর তৈরি হতে পারে। এবার দেখো ক্রিয়েটিনিন বর্জ্য। দেখো এই গ্লাইসিন, আর্জিনিন এবং মিথিওনিন, এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এদেরকে ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়া
মানে এই ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়ায় এই গ্লাইসিন, অ্যারজিনিন এবং মেথিওনিন থেকে অ্যামিনোমূলক অপসারণ করে আর একটা জায়গায় ট্রান্সফার করা হয়, এই জন্য বলে ট্রান্সঅ্যামিনেশন। একটা যৌগ থেকে অ্যামিনোমূলক অন্য যৌগে ট্রান্সফার করাকে বলা হচ্ছে, বা ট্রান্সফারের মাধ্যমে যে নতুন যৌগ সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় ট্রান্সঅ্যামিনেশন। তো এই যে এদের ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়া কি তৈরি হয়? ক্রিয়েটিন তৈরি হয়। প্রথমে তৈরি হয় ক্রিয়েটিন, আর এই ক্রিয়েটিন থেকে অ্যানহাইড্রাইট মানে পানি বের করে নিলে, ডিহাইড্রেশন করলে তৈরি পাওয়া যায় হচ্ছে ক্রিয়েটিনিন। এই জন্য ক্রিয়েটিনকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইট মানে পানিবিহীন, এখান থেকে পানি বের করে নেওয়া হয়েছে। তাহলে ক্রিয়েটিন থেকে যদি আমরা ডিহাইড্রেশন প্রক্রিয়ায় পানি বের করে নিই তখন কি হয়? এটাকে ক্রিয়েটিনিন বলা হয়। আর ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক, কারণ যে কোনো ডাক্তারের কাছে তোমরা বৃক্কের সমস্যা নিয়ে যাও, কি আগে দিবে? ক্রিয়েটিনিন টেস্ট দিবে। কারণ কি? এই ক্রিয়েটিনিন হচ্ছে আমাদের পেশি প্রোটিন বা আমাদের যে টিস্যু প্রোটিন আছে, এটা ভাঙ্গনের ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়। আর এই ক্রিয়েটিনিন বৃক্কের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। যদি কোনো কারণে দেহে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে বৃক্কের সমস্যা আছে। যেমন পুরুষের স্বাভাবিক মাত্রা কত? 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের কত? 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন কারো যদি ক্রিয়েটিনিন লেভেল হয় 1.4, তাহলে বুঝতে হবে তার বৃক্কের সমস্যা দেখা দিচ্ছে, যে তার বৃক্ক ক্রিয়েটিনকে দেহ থেকে বাইরে বের করতে পারতেছে না। ক্লিয়ার? এবার অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন দেখো, যে দেহের অন্ত এবং বহি পরিবেশের মধ্যে, ঠিক আছে, দেহের অন্ত এবং বহি পরিবেশের মধ্যে অবিশ্রবণী চাপের যে তারতম্য সেটা নিয়ন্ত্রণ করাকে বলা হয় অসমো রেগুলেশন। আমাদের এই সংজ্ঞা এত লাগবে না, মনে রাখবা কি কি জিনিসের রক্ষা করা হয়? পানি, সোডিয়াম, পটাশিয়াম লবণ এবং ক্লোরাইড আয়ন, এই চারটা জিনিসের ভারসাম্য রক্ষা করা হয়। পানি আর লবণ, পানি আর লবণ, পানি, সোডিয়াম লবণ, পটাশিয়াম লবণ, ক্লোরাইড লবণ, এদের যে ভারসাম্য এটাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন। এখন পরীক্ষা দিবে অসমো রেগুলেশন নিয়ন্ত্রণ করে কে? অসমো রেগুলেশন নিয়ন্ত্রণ করে কে? তো অসমো রেগুলেশন নিয়ন্ত্রণ করে হচ্ছে, মনে রাখবা, এডিএইচ হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যার অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। যে অসমো রেগুলেশন নিয়ন্ত্রণ করে কে? এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন। এডিএইচ অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইজ ইকুয়াল টু দেহে পানি পুনঃশোষণ। দেহে পানি পুনঃশোষণ, এটা হচ্ছে এডিএইচ। কোথা থেকে পানি পুনঃশোষণ? মনে করো এটা একটা বৃক্কীয় নালিকা, এই বৃক্ক নালিকায় প্রচুর পানি আছে, এই বৃক্ক নালিকা থেকে দেহে পানি পুনঃশোষণ করবে কে? এডিএইচ। তাহলে এডিএইচ সমানুপাতিক দেহে পানি পুনঃশোষণ কোথা থেকে? বৃক্ক নালিকা থেকে, ঠিক আছে। আর এডিএইচ এর অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন। আবার পরীক্ষা আসতে পারে যে অসমো রেগুলেশন নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কোন জায়গা? অসমো রিসেপ্টর। হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর। কারণ আমরা জানি এই হাইপোথ্যালামাসের পরে আমরা পশ্চাৎ যে পিটুইটারি থাকে, এই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে পরবর্তীতে এডিএইচ হরমোনটাই আসে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে হচ্ছে এডিএইচ হরমোনটা খরিত হয়, পশ্চাৎ পিটুইটারি হরমোন থেকে, মানে গ্রন্থি থেকে এডিএইচ আসে। তো এই জায়গায় যে অসমো রিসেপ্টর থাকে, এই জায়গায় যে অসমো রিসেপ্টর থাকে, এই অসমো রিসেপ্টরে হচ্ছে কি করে? আমাদের এই মূত্রে ঘনত্ব নিয়ন্ত্রণ করে বা অসমো রেগুলেশন করে। এবার দেখো, আমাদের দেহের তরলকে দুই ভাগে ভাগ করা যায়, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। বহিঃকোষীয় তরল, এটা হচ্ছে আমাদের 45%, আর অন্তঃকোষীয় তরল হচ্ছে 55%। এই বহিঃকোষীয় আর অন্তঃকোষীয় দুই ভাগে ভাগ করা যায়। তো বহিঃকোষীয় তরলে সোডিয়াম ঘনত্ব বেশি 142, আর অন্তঃকোষীয় তরল হচ্ছে 10। তো বহিঃকোষীয় সোডিয়াম বেশি মানে পটাশিয়াম কম, তাহলে দেখো বহিঃকোষীয় তরলে পটাশিয়াম কম হচ্ছে 4.2 মিলিমোল পার লিটার, আর অন্তঃকোষীয় সোডিয়াম কম তাহলে পটাশিয়াম বেশি 160 মিলিমোল পার লিটার, ঠিক আছে। এবং পটাশিয়ামের কিন্তু গুরুত্ব আছে, দেখো এর অভাবে হচ্ছে বেশি দুর্বলতা বা ব্যথা হয়, বা এটা বেশি হয়ে গেলে বা কমে গেলে আবার হৃৎপিণ্ডের ক্রিয়া কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় বা হৃৎপিণ্ডের হৃদরোগ দেখা দিতে পারে, ঠিক আছে। তাহলে মানগুলো মুখস্থ করতে হবে। এবার বৃক্ক ভালো রাখতে কি করা উচিত? রিডিং করতে পারো। এবার দেখো, একজন 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক, একজন 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক 50% ভালো থাকে, এবং
বৃক্কে হঠাৎ করে খারাপ হতে পারে, যেমন বৃক্ক বিকল দুই রকমের হয়, তাৎক্ষণিক আর দীর্ঘক্ষণিক। তাৎক্ষণিক আর দীর্ঘক্ষণিক সেটা কি জিনিস? মনে করো যে আমি, তুমি, তোমরা সবাই আল্লাহর রহমতে মনে করো আমাদের বৃক্কে কোনো সমস্যা এখন নাই, হঠাৎ করে 48 ঘন্টার মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায়, এটাকে বলে তাৎক্ষণিক বা অ্যাকিউট রেনাল ফেলিওর, এআরএফ, অ্যাকিউট রেনাল ফেলিওর বা তাৎক্ষণিক বিকল। আর আমাদের বাবা, চাচা বা অনেকে মুরব্বী যারা আছে, তারা দীর্ঘদিন যাবত 2-3 মাস ধরে কমপ্লেন করতেছে যে আমাদের মূত্রের সমস্যা হচ্ছে, প্রস্রাবে জ্বালা পড়া হচ্ছে, প্রস্রাব খুবই কম হচ্ছে, ঘন প্রস্রাব হচ্ছে। তার মানে কি, তার অনেকদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে, ট্রিটমেন্ট না করার কারণে বৃক্কটা নষ্ট হয়ে যায়, বলে বৃক্ক মানে দীর্ঘস্থায়ী বা ক্রনিক রেনাল ফেলিওর, দীর্ঘস্থায়ী বা ক্রনিক রেনাল ফেলিওর। তাহলে এটা পড়বা। এবার দেখো বৃক্ক বিকলের কারণ দেখো, 70% বৃক্ক বিকলের জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস আর হচ্ছে উচ্চ রক্তচাপ। 70% ক্ষেত্রে দেখা যায় বৃক্ক বিকলের জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। এবং বৃক্ক বিকলের 3টা কারণ আছে। এই বৃক্ক রক্ত প্রবাহ হ্রাস, এটাকে আমরা বলি বৃক্ক পূর্ব ক্যাটাগরি। তার মানে বৃক্কের উপরের অংশের সমস্যা, বৃক্কের কোনো সমস্যা হয় নাই, বৃক্কের উপরের অংশের সমস্যার জন্য বৃক্ক রেনাল ফেলিওর হলে সেটাকে বলা হয় বৃক্ক পূর্ব ক্যাটাগরি বা বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস। যেমন রক্ত বমি, অপারেশন হতে পারে, গর্ভপাত হতে পারে, শক হতে পারে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, তীব্র অ্যালার্জিক ক্রিয়া দেখা দিতে পারে, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন মানে ভুল রক্ত দেওয়া হতে পারে, তীব্র মানে সিভিয়ার ডিহাইড্রেশন হতে পারে, আগুনে পুড়ে যাওয়ার কারণে হতে পারে। এসব কারণে বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস পেয়ে ফলে বৃক্ক পর্যন্ত মূত্র তৈরি করতে পারে না, বৃক্ক বিকল হয়ে যায়। 2 নাম্বার দেখো, এটাকে বলা হয় বৃক্কীয় ক্যাটাগরি, মানে রেনাল কারণ, রেনাল, এটা হচ্ছে প্রি রেনাল, এটাকে বলা হয় প্রি রেনাল বা বৃক্ক পূর্ব, এটা হচ্ছে বৃক্কীয় বা রেনাল ক্যাটাগরি, রেনাল ক্যাটাগরি। যে বৃক্কের সমস্যা হবে, হঠাৎ করে বৃক্কে প্রদাহ, ওষুধের উল্টা ক্রিয়া হতে পারে, সাপে কামড়ানো হতে পারে, ইনফেকশন হতে পারে, বৃক্কে পাথর বা টিউমার হতে পারে, হিমেলাটিক ইউরোমিক সিনড্রোম হতে পারে, বৃক্কনালীতে রক্ত জমাট বাঁধা হতে পারে। এই কারণে বৃক্ক নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ওখান থেকে বৃক্ক বিকল হয়। এটাকে বলা হচ্ছে রেনাল কারণ, রেনাল, রেনাল। তাহলে একটা হচ্ছে প্রি রেনাল, একটা হচ্ছে রেনাল, আর এটা দেখো এটাকে বলা হচ্ছে বৃক্ক উত্তর বা পোস্ট রেনাল কজ, মানে বৃক্কের নিজের কোনো সমস্যা নাই, বৃক্কের পরে কি আছে তাদের কারণে বৃক্কের সমস্যা হবে, বৃক্কের পরবর্তী অংশ। যেমন মনে করো আমাদের মূত্রনালীতে বাধা হয় পাইলো, বৃক্ক বা মূত্রনালীতে পাথর হইলো, টিউমার হলো, পুরুষের প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গেল, মূত্রনালীতে ক্যান্সার হলো, কোলন ক্যান্সার হলো বা সার্ভিক্স ক্যান্সার হলো। তার মানে বৃক্কের সমস্যা না, বৃক্কের পরবর্তী যে অংশগুলো আছে তাদের প্রবলেমের কারণে যদি বৃক্ক বিকল হয় তাকে বলা হয় পোস্ট রেনাল বা বৃক্ক উত্তর ক্যাটাগরি, ঠিক আছে। আর এটাকে বলা হচ্ছে মূত্র নিঃসরণে বাধা। এবার দেখো বৃক্ক বিকল লক্ষণগুলো তুমি কিভাবে বুঝবা বৃক্ক বিকল হয়েছে? যে অতি অল্প, সাধারণত আমরা জানি আমাদের ডেইলি 1500 ml মূত্র ত্যাগ করার কথা, কিন্তু অতি অল্প ঘন গাঢ় মূত্র ত্যাগ করবে। যেহেতু মূত্র বের হবে না, রক্তে নাইট্রোজেন বর্জ্য জমে যাবে, দেহে পানি জমে হাত পা গোড়ালি পেশি সব ফুলে উঠবে, অসাড় হয়ে যাবে, রক্ত বমি রক্ত পায়খানা হবে, সেন্সেশন পাবে না, কোমরের 2 পাশে ব্যথা হবে, ক্ষুধামন্দা বমি বমি ভাব আছে, ঠিক আছে, পেশি অসাড়তা দেখা দিবে, খিঁচুনি হতে পারে, অস্থিরতা হতে পারে, চুলকানি হতে পারে। এগুলো হচ্ছে আমাদের লক্ষণ। এই লক্ষণগুলা পাওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক বিভিন্ন টেস্ট দেবে, ক্রিয়েটিনিন টেস্ট দেবে, আল্ট্রাসোনোগ্রাফি দিতে পারে, আইভিইউ দিতে পারে, রেনোগ্রাম দিতে পারে, ঠিক আছে। এগুলা দিলে এই টেস্টগুলো করতে হবে। তো দেখা গেছে 44% কিডনি রোগী হচ্ছে কি ডায়াবেটিসে আক্রান্ত, ঠিক আছে, 44% কিডনি রোগে ডায়াবেটিসে আক্রান্ত। এই অনুসারে চিকিৎসক তোমাকে পরামর্শ দেবে, যেহেতু বৃক্ক কাজ করতে পারতেছে না, এই বৃক্ক কম প্রোটিন বা প্রোটিন গ্রহণ করা যাবে না, কারণ বৃক্ক যেহেতু বের করতে পারছে না বর্জ্য পদার্থ, 40 গ্রামের বেশি করা যাবে না, পনির খাওয়া যাবে না, চকলেট খাওয়া যাবে না, কমলা খাওয়া যাবে না, মাশরুম এগুলো খাওয়া যাবে না, বা পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, কারণ এগুলো জমে গেলে বডিতে সমস্যা হবে। আবার পানিও কম খাইতে হবে, কারণ পানিও তো বের করতে পারতেছে না, হাত পা জমাট বেঁধে ফুলে যাবে, এটাকে বলা হয় ইডেমা, এটাকে বলা হয় ইডেমা। এরপরে আসো বৃক্ক কি হরমোন, এরিথ্রোপয়েটিন বা ক্যালসিট্রাল হরমোন ক্ষরণ করে, এগুলো পড়বা। অ্যানিমিয়া কি,
রক্ত শূন্যতা মানে আরবিসি কমে যাওয়াকে বলা হচ্ছে অ্যানিমিয়া, এগুলো পড়বো। এরপর দেখো এই যে এই ডাক্তার যে পরামর্শ দিবে বা আমাদের খাবার কন্ট্রোল করেও যদি আমাদের বৃক্কের সমস্যা না হয়, তখন আমরা কি করবো? ডায়ালাইসিস করবো। ডায়ালাইসিস, তো ডায়ালাইসিসটা পরে আসতেছি, যে রক্তে রেচন বর্জ্য বৃদ্ধি পাওয়া, রক্তে রেচন বর্জ্য বৃদ্ধি পাওয়াকে বলা হয় অ্যাজোটেমিয়া। রক্ত রেচন বর্জ্য বৃদ্ধি পাওয়াকে বলা হয় অ্যাজোটেমিয়া। এবং এই সময় মানুষ যে অসুস্থতা বোধ করে তাকে বলা হয় ইউরেমিয়া। ইউরেমিয়া, তাহলে অ্যাজোটেমিয়া কি, ইউরেমিয়া কি, এটা পড়তে হবে। তো ডায়ালাইসিস, জর্জ হার্শ হচ্ছে ডায়ালাইসিস, জর্জ হার্শ হচ্ছে ডায়ালাইসিস আবিষ্কার করছে। মনে রাখবা যে ডায়ালাইসিস প্রক্রিয়াটা হচ্ছে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা দূষিত রক্তকে পরিশ্রুত বা ফিল্ট্রেশন করার পদ্ধতিকে বলা হয় ডায়ালাইসিস, যেটা দুই ধরনের হয়, হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস সাধারণত কি করা হয়? হিমোডায়ালাইসিসকে একটা পেশেন্টকে হাসপাতাল বেডে নিয়ে তার ক্যাথেটার করানো হয়। ক্যাথেটার, এইখানে দেখো ক্যাথেটার করানো হয়েছে, মানে হাতের এখানে ধমনী শিরাতে দুই জায়গায় দুটা ক্যাথেটার লাগানো হয়েছে। এটা কি একটা মেশিন, ডায়ালাইসেট বা ডায়ালাইজার, মানে তারা ডায়ালাইসিস করে। আর এটা হচ্ছে কি ডায়ালাইসেট, বর্জ্য পদার্থ সহ। এর মানে হচ্ছে দেখো যে আমরা এই ডায়ালাইসিস প্রক্রিয়ায় হাতের এই যেখানে ক্যাথেটার পরাবো, এই যে জায়গাটায় ধমনীতে একটা, শিরাতে একটা, ধমনী দিয়ে রক্ত নিবে, নিয়ে যাবে কোথায়? এই জায়গায় মেশিনের মধ্যে হেপারিন থাকবে যাতে রক্ত জমাট না বাঁধে, আরো ডায়ালাইসিস উপাদান, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, বিভিন্ন উপাদান থাকবে, গ্লুকোজ থাকবে, নির্দিষ্ট পিএইচ থাকবে, তাপমাত্রা থাকবে, একটা বৈষম্যতা ঝিল্লি থাকবে। এখানে রক্ত পরিশ্রুত হয়ে যাবে, বর্জ্যপদার্থ জমা হয়ে যাবে, ওই পরিশ্রুত রক্ত পরবর্তীতে শিরা দিয়ে এই জায়গায় চলে আসবে। তাহলে এই শিরা আবার নিয়ে যাবে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে সারা দিয়ে এটা পাঠাই দিবে। এটাকে বলা হচ্ছে হিমোডায়ালাইসিস। সপ্তাহে 2 বার করতে হয়, 4 থেকে 5 দিন সময় লাগে এবং অনেক ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, অনেক ব্যয় সাপেক্ষ। এবং এই যে এই জায়গাটা, এই যে ক্যাথেটার করা হয়েছে, এটাকে বলা হয় সিমিনোফিস্টুলা। এটাকে বলা হয় সিমিনোফিস্টুলা, বা আরেকটা নাম হচ্ছে আর্টারিও ভেনাস ফিস্টুলা। আর্টেরিও ভেনাস ফিস্টুলা তার মানে কি ধমনীতে একটা, শিরাতে একটা, এই জন্য বলছে আর্টারিও ভেনাস ফিস্টুলা বা সিমিনো ফিস্টুলা বলা আছে। এটা মাজেদা ম্যাডামের বই আছে বা আলিম স্যারের বই আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা পড়ে নিবা। ঠিক আছে, সিমিনো ফিস্টুলা বা আর্টারিও ভেনাস ফিস্টুলা। এবার আসো এই ডায়ালাইসিসের উপাদানগুলা পড়ে নিবা তোমরা, মোটামুটি আমি বলছি। এবার আসো এই যেহেতু এই ডায়ালাইসিস প্রক্রিয়াটা হচ্ছে কি ব্যয় সাপেক্ষ, সময় লাগে বেশি, 4-5 ঘন্টা 6-7 ঘন্টা শুয়ে থাকতে হয়। তো এর পরিবর্তে দেহে আমাদের পেটের ভিতরে যে আবরণ আছে, পেরিটোনিয়াম আবরণ বা পেরিটোনিয়াল, ঠিক আছে, ক্যাভিটিতে যে পেরিটোনিয়াম আবরণ থাকে, এই পেরিটোনিয়াম ঝিল্লিকে যদি ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা যায়, তখন সেটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে পেরিটোনিয়াম নামক আবরণ আছে, এই আবরণটাকে যদি আমরা কৃত্রিম ঝিল্লি হিসেবে ব্যবহার করি, করে যদি ডায়ালাইসিস করি, তখন তাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এবং এই প্রক্রিয়া কি করতে হবে? তোমার পেটে ফুটো করে এখানে ক্যাথেটার দিয়ে পরে উপর থেকে ডায়ালাইসিস দ্রবণ দেওয়া হবে, পরে বর্জ্যপদার্থগুলো নিচে দিয়ে জমা হবে, পরে ব্যাগ ভরে গেলে এই ব্যাগটা খুলে আবার ফেলাই দিয়ে আবার লাগানো যায়। মানে দিনে 3 থেকে 4 বার তুমি এই ব্যাগটা পরিষ্কার করতে পারবা এবং তোমার শুয়ে বসে থাকতে হবে না, তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটি গুলা করতে পারবা। কোনটাই? এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এবং খরচও অনেক কম। তার মানে অনেক সুবিধা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিসে। কিন্তু অনেক সুবিধা থাকার কারণ পরও পেরিটোনিয়াল ডায়ালাইসিস খারাপ, কারণ পেরিটোনিয়াল ডায়ালাইসিস ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। কারণ ত্বক হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভৌত প্রতিবন্ধক, মানে ত্বক ভেদ করে কোনো জীবাণু ঢুকতে পারে না। কিন্তু ত্বকটা যদি আমরা ছিদ্র করে দিই, তখন যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া পেটের মধ্যে ঢুকে ইনফেকশন করে পেরিটোনাইটিস করতে পারে, পেরিটোনাইটিস করতে পারে। ঠিক আছে, এই জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস খারাপ আর হিমোডায়ালাইসিস ভালো। এবং এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের নাম আছে, এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলা হয় CAPD, মানে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এর বাংলা মানে হচ্ছে সচল জীবন। মানে এটা করলে তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটি গুলো ঠিকমতো চালু রাখতে পারবা।
পেরিটোনিয়াল ডায়ালাইসিস, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ওকে, এখন মনে করো ডায়ালাইসিস করেও আমাদের ক্লিয়ার হলো না, সমস্যা ঠিক হলো না, এরপরে কি করতে হবে? কিডনি প্রতিস্থাপন করতে হবে, তাই না? কিডনি প্রতিস্থাপন করতে হবে। এখন কিডনি তো আর চাইলেই পাওয়া যাবে না, তাই না? কিডনি তো পাইতে হবে, তাই না? মাঝখানে বেরোছিল না যে কিডনি আইফোনের, কিডনির দামে আইফোন, তাহলে মনে করো খুঁজবা যে কারো আইফোন লাগবে কিনা, তো কারো আইফোন লাগলে তারা একটা আইফোন গিফট করে কিডনি নিয়ে নিবা। তো যাই হোক, কিডনি প্রতিস্থাপন বা কিডনি প্রতিস্থাপন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে 48 ঘন্টার মধ্যে কিডনিটা প্রতিস্থাপন করতে হবে। পাশাপাশি ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, ক্রস ম্যাচিং সবকিছু টেস্ট করে নিতে হবে যাতে বৃক্কটা আমাদের সাথে অ্যাটাচ বা অ্যাডজাস্ট করতেছে কিনা। ওকে, এরপরে দেখো বিজ্ঞানী ক্লড বার্নার্ড হরমোনাল ক্রিয়া বা প্রাণীদের অন্তঃস্থ পরিবেশের সাথে ভারসাম্য রক্ষার কৌশল উল্লেখ করেন বিজ্ঞানী ক্লড বার্নার্ড। এটুকু পড়লেই হবে। এবার আসো মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, এটা রিটেনের প্রশ্ন, আমাদের লাগবে না, খালি লাগবে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কে? এডিএইচ হরমোন। এটুকু মনে রাখবা, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিন। মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করেছে এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিন। আবার যদি বলা হয় রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে, তাহলে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন। তাহলে দুটাই কিন্তু রিটেনের প্রশ্ন, এই জন্য আমাদের ডিটেলস পড়া লাগবে না, শুধু মনে রাখবা মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করেছে এডিএইচ হরমোন, আর রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করেছে অ্যালডোস্টেরন হরমোন। এবং এই মেকানিজমটা অনেকটা তোমাদের নিম্নচাপ বা আয়তন ব্যারোমিটারের মতো, যে যখন আমাদের রক্তচাপ কমে যায় তখন এই জাক্সা-গ্লোমেরুলার, বৃক্কের জাক্সা-গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন এনজাইম খুলতে হয়, রেনিন। আর এই রেনিন এনজাইম কি করে? নিষ্ক্রিয় অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় অ্যানজিওটেনসিন হরমোনে পরিণত করে। আর অ্যানজিওটেনসিন হরমোন কি করে? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। আর অ্যালডোস্টেরন হরমোন হচ্ছে সোডিয়াম আয়ন এবং পানি পুনঃশোষণ করে রক্তের সোডিয়ামের মাত্রাও ঠিক থাকে, আবার রক্তচাপটাও বাড়ায় দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একবার জাস্ট বলে দিলাম, কিন্তু খালি মনে রাখলে হবে যে অ্যালডোস্টেরন হরমোন হচ্ছে রক্ত সোডিয়াম মাত্রা নিয়ন্ত্রণ করে। এবার দেখো রক্তের পিএইচ তো আমরা জানি যে 7.4 বা 7.35 থেকে 4.5, এটুকু জানি। তো মূত্রের পিএইচ তো ভ্যারি করে 4.5 থেকে 8 বা 8.5। তো এখানে দুটো বাফার কাজ করে, দেখো বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার। এটা হচ্ছে পিএইচ, অতিরিক্ত হাইড্রোজেন প্রতিরোধে সাহায্য করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, বাফার হিসেবে কাজ করে বাইকার্বনেট বাফার এবং ফসফেট বাফার। এই দুটো নাম আমাদের জানতে হবে। আবার পিএইচ দেখো 4.5 থেকে 8.5, এটা হচ্ছে আমাদের মূত্রের পিএইচ ভ্যারি করতে পারে। ক্লিয়ার? তাহলে মোটামুটি দেখো আমাদের আজকের চ্যাপ্টার মোটামুটি পড়া শেষ। অনেক একটা লেন্থি ক্লাস হইলো, কারণ একদম তোমাদের ডিটেলস যেহেতু পড়াইছি, মোটামুটি যেহেতু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, তোমরা এদের আইডিয়া তোমাদের অনেকেরই পড়া নাই, এই জন্য তোমাদের একটা ডিটেলস ক্লাস নিলাম। এবং পরবর্তী ক্লাসে আমাদের এই এই চ্যাপ্টারেরই আমরা মাজেদা ম্যাডামের বই এবং আলিম স্যারের বই কি কি এক্সট্রা ইনফরমেশন, সেটা আমরা আলাদা করে একটা ক্লাস করব। এভাবে পর্যায়ক্রমিক আমরা যে বিভিন্ন চ্যাপ্টারগুলো ক্লাস নিব এবং পরবর্তীতে এক্সট্রা ইনফো ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের আলিম স্যারের এবং মাজেদা ম্যাডামের বইগুলো পড়াবো। কারণ তোমাদের ইদানিং বিগত 2 বছরে বায়োলজি প্রশ্নগুলো একটু ডিপ প্রশ্ন হচ্ছে, একটু বৈশিষ্ট্যমূলক প্রশ্ন হচ্ছে, এবং অন্যান্য রাইটারের বই থেকে প্রশ্ন বেশি হচ্ছে। ঠিক আছে, তো তোমরা মেডিডিমাস কোচিং এর সাথে থাকো, উচ্ছ্বাস গ্রুপে জয়েন করো। এই গ্রুপে আমরা বিভিন্ন পরীক্ষা এবং ক্লাস এখানে আমরা পরিচালনা করব। আশা করি তোমাদের সাথে সামনে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এখানে থাকতেছে, আল্লাহ হাফেজ।